সবাইকে শুভ সন্ধ্যা। আজকের আমি ডাক্তার মোহাম্মদ আজিজুল হক মানিক, নাক কান গলা বিশেষজ্ঞ। আজকে নেক্সট সিরিজের আজকে চতুর্থ ক্লাস। এর আগে থাইরয়েড, অ্যানাটমি অফ নেক এবং এছাড়াও প্যারোটিড সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি। আজকে আমার টপিক হচ্ছে ট্রাকিওস্টোমি। একটু আমি সবাইকে বলবো যদি আজকের একটা ইম্পর্টেন্ট টপিক যেটা ট্রাকিওস্টোমি। এটা দেখা যায় যে আমাদের নেকের যে কোনো বা আন্ডার গ্রাজুয়েট লেভেল বা পোস্ট গ্রাজুয়েট লেভেল সবসময় এটা ট্রাকিওস্টোমিটা খুবই ইম্পর্টেন্ট, এবং ইএনটি তে দেখা যায় এটা পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো সময় এই ট্রাকিওস্টোমি রিলেটেড কোশ্চেন করা হয়। এটা সম্পর্কে আমি সংক্ষেপে মোটামুটি চেষ্টা করব বলতে। এটা আন্ডার গ্রাজুয়েট লেভেলও খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা দেখা যায় রিটেনেও আসে, ইভেন ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, এবং যখন কেস থাকে শর্ট কেসে অনেক সময় ট্রাকিওস্টোমি সম্পর্কে জিজ্ঞেস করা হয়। একটু ডেফিনেশনে যাব প্রথমে। ট্রাকিওস্টোমি, স্টোমি মানে কথা থেকে বোঝা যায় যে আমরা যেমন জানি যে অ্যাপেন্ডিসেক্টমি, কোলেসিস্টেক্টমি, ল্যাপারোটমি, বিভিন্ন টমি মানে যে কোনো কিছু কাটা বা ইসে। ট্রাকিওস্টোমির ডেফিনেশনে যদি আসি আমরা, এটা হচ্ছে মেকিং অ্যান ওপেনিং ইন দ্য অ্যান্টেরিয়র ওয়াল অফ দি ট্রাকিয়া এন্ড কনভার্টিং ইট ইনটু এ স্টোমা অন দ্য স্কিন সারফেস এন্ড কমিউনিকেট উইথ এ ট্রাকিওস্টোমি টিউব। দেখেন, কয়েকটা কথা খুব ইম্পর্টেন্ট, যে ট্রাকিয়ার যে অ্যান্টেরিয়র ওয়াল আছে আমরা সেখানে আমরা একটা ওপেনিং তৈরি করব, কাটবো, দেন কনভার্টিং ইট ইনটু এ স্টোমা, মানে স্টোমা মানে একটা মাউথের মতো তৈরি করব, যেটা স্কিনের সাথে আমরা অ্যাটাচ করে দিব, স্কিন এবং ইয়ার সাথে মাউথ, এবং অন দ্য স্কিন সারফেস এন্ড কমিউনিকেট। এই যে যে স্টোমাটা তৈরি হলো এটা ট্রাকিয়া এবং বাইরের সাথে কমিউনিকেশন কিভাবে করবে? একটা ট্রাকিওস্টোমি টিউব দিয়ে। দ্যাট মিন্স আমরা কাটবো, একটা স্টোমা তৈরি করব, ট্রাকিওস্টোমি টিউব দিয়ে সেটার কমিউনিকেট করব। ট্রাকিওটমি এবং ট্রাকিওস্টোমি, দেখা যায় এই কথাগুলো আমরা যখন এই যে যেমন ট্রাকিওটমি, টমি বলতে এই যে টম শব্দটার মিনিং হচ্ছে, এটা একটা গ্রিক অরিজিন ওয়ার্ড, মানে টু কাট, মানে কাটা, ট্রাকিওটমি, সার্জিক্যাল ওপেনিং টু দ্য ট্রাকিয়া। ট্রাকিওস্টোমি মানে হচ্ছে স্টোম শব্দটা, এটাও একটা গ্রিক শব্দ, এটার মানে হচ্ছে মাউথ, মানে ক্রিয়েশন অফ স্টোমা বিটুইন ট্রাকিয়া এন্ড সার্ভাইকাল স্কিন। এটা হচ্ছে ট্রাকিওস্টোমি। ট্রাকিওস্টোমির সংজ্ঞাটা এটা সব জায়গায়, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, সব পরীক্ষায় যে কোনো সময় এটা ধরতে পারে। ট্রাকিওস্টোমির হিস্টোরি যদি আমরা চিন্তা করি, এটা অনেক আগে থেকেই যে কোনো, যেহেতু এটা একটা বাইপাস করা হতো, আলাদা একটা রাস্তা তৈরি করা হতো, এই জন্য এটা অনেক আগে থেকেই এটা একটা ওল্ডেস্ট সার্জিক্যাল প্রসিডিউর, এবং এটা দেখা যায় মানে 3600 বিফোর ক্রাইস্ট, যেটা ইজিপশিয়ান যে মিশরীয় সভ্যতা, ওই সময় থেকে এটা প্রচলিত। এবং ফার্স্ট যে ডকুমেন্টেড ট্রাকিওস্টোমি করা হয় সেটা হচ্ছে অ্যান্টোনিয়াস মুসা ব্রাসাভোলা, উনি 1546 সালে এটা করেন, এবং স্ট্যান্ডার্ডাইজড যে ট্রাকিওস্টোমি এটা করেন হচ্ছে শেভালিয়ার জ্যাকসন, উনি 1921 সালে এটা করেন। এবং আধুনিক যে আমরা পারকিউটেনিয়াস ডায়ালেটেশনাল ট্রাকিওস্টোমি আমরা বলি, এটা টয় এবং ওয়েস্টিন 1969 সালে এটা করেন। এটা শর্ট হিস্ট্রি, এটা জেনে রাখলে ভালো। দেখেন, আমরা ট্রাকিওস্টোমি কিন্তু আমরা গলার মধ্যে যে ট্রাকিয়ার অ্যান্টেরিয়র ওয়ালে একটা স্টোমা তৈরি করে দিচ্ছি। দ্যাট মিন্স টোটাল যে আমাদের আপার এয়ারওয়ের অংশটা, আপার এয়ারওয়ের অংশটাকে আমরা বাইপাস করে দিচ্ছি একদিক দিয়ে। এইখানে ফিজিওলজিক্যাল কিছু ইফেক্ট হয়। ফিজিওলজিক্যাল ইফেক্ট মিন্স আপার এয়ারওয়ের যে কাজটা থাকে, দ্যাট মিন্স নোজ থেকে শুরু করে আপ টু যে ট্রাকিওস্টোমি আমরা এতটুকু পর্যন্ত করব, মানে ভোকাল কর্ডের এই উপরের অংশটার যে কাজগুলো আছে এটা কিন্তু বাইপাস হয়ে গেল। সো এই যে বাইপাস হলে এই যে তার যে ফাংশন গুলা ছিল আপার এয়ারওয়ের, এই কাজগুলো কিন্তু হচ্ছে না। সো এখানে একটা ফিজিওলজিক্যাল ইফেক্ট হবে। কি হয় এখানে? আমরা জানি নরমাল যে অ্যানাটমিক্যাল ডেড স্পেস বলি আমরা, এটা যে 150 ml যে এয়ার থাকে, এটা কিন্তু রিডাকশন ইন দ্য রেসপিরেটরি ডেড স্পেস। এখানে যে শ্বাস নেওয়ার যে রেসপিরেটরি ডেড স্পেস থাকে এটা কমে যায়, প্রায় 30 to 50% কমে যায়। ল্যারিঞ্জিয়াল বাইপাস, দ্যাট মিন্স ল্যারিংস কে বাইপাস করছে, এখানে যে বাতাসটা আমাদের যাচ্ছে
এটা ল্যারিংসে কোনো ধরনের কোনো মিয়া নাই, ল্যারিংস বাদে আমরা সরাসরি নিচে থেকে, ল্যারিংসের নিচেই যেহেতু ট্রাকিয়াটা শুরু হয়, এইখান থেকে বাইপাস হয়ে এই দিক দিয়ে বাতাসটা যাচ্ছে। ন্যাজোসিলিয়ারি ক্লিয়ারেন্স এন্ড হিউমিডিফিকেশন লস্ট। আমাদের নাকের আমরা জানি যে নোজের কিছু ফাংশন থাকে, যেমন সে হিউমিডিফিকেশন করে, ন্যাজোসিলিয়ারি ক্লিয়ারেন্স মানে তার নাকের যে মিউকাস গ্ল্যান্ড থাকে সেগুলোর মাধ্যমে যে ক্লিয়ারেন্স গুলা হয় এগুলা কিন্তু লস্ট হয়ে যাবে। সো বাতাসটা সরাসরি যখন যায় ট্রাকিয়া দিয়ে, এখানে কিন্তু হিউমিডিফিকেশনও হচ্ছে না, তার যে ন্যাজোসিলিয়ারি ক্লিয়ারেন্স এগুলো সে হচ্ছে না। রিডাক্টেন্ট এরিয়া বিটুইন স্টোমা এন্ড ল্যারিংস, মানে এই যে যে অপ্রয়োজনীয় হয়ে যায়, মানে ল্যারিংসের যে এরিয়াটা থাকে এটা কোনো ধরনের এই স্টোমার সাথে এর কোনো সম্পর্কই থাকে না। এন্ড ডিসরাপশন অফ নরমাল সোয়ালোইং মেকানিজম, আমরা জানি সোয়ালো করার সময় আমরা যখন করি ল্যারিংসটা আপওয়ার্ডস হয়, এটা তার ডিসরাপশন। এই জন্য দেখা যায় ট্রাকিওস্টোমির পরে অনেক সময় ডিসফেজিয়া হয়, খেতে গেলে এটা কষ্ট হয়, এবং অনেক সময় দেখা যায় যে ভারী কোনো কিছু তোলা, লিফট আপ এগুলা করা যায় না। এখানে অনেক সময় কিছু কোশ্চেন করা হয় যে হোয়াট আর দ্য পিটফলস অফ ট্রাকিওস্টোমি, কিছু কিছু মানে ট্রাকিওস্টোমি করলে কি কি সমস্যা হবে। এই সময় আমরা বলতে হবে যে আমরা যখন হয় রোগীর সে যেহেতু এই দিক দিয়ে নেয়, তার নাক দিয়ে গন্ধ পাবে না, সে নরমাল সাঁতার কাটা, নরমাল যে ল্যারিংসের যে ফাংশন, সে ওয়েট লিফট করা, সে এই চাইল্ড বার্থের সময় তার নরমাল যে প্রেসার তৈরি করে এগুলা সে পারবে না। তার যে টেস্ট, কারণ আমরা স্মেলের সাথে একটা টেস্টের সম্পর্ক থাকে, খাবারের টেস্ট যা ট্রাকিওস্টোমি থাকে সে টেস্ট কিন্তু ওইরকম ভাবে পাবে না, এবং তার নরমাল যে স্মেল সেন্স তার চলে যাবে, এবং তার নরমাল যে ডে টু ডে অ্যাক্টিভিটি সে স্বাভাবিকভাবে খুব গরম জায়গায়, খুব ঠান্ডা জায়গায় বা এই ধরনের জায়গায় যেতে পারবে না। তার সব সময় দেখা যায় ট্রাকিওস্টোমি একটা পেশেন্টের কাশি হয়ে থাকে, কাফ তৈরি হয় প্রচুর, কারণ তার যেহেতু নাক এবং ল্যারিংসের ফাংশন গুলো বাইপাস হয়ে গেছে, সুতরাং তার যে ফিজিওলজিক্যাল ইফেক্ট গুলো পড়বে। এটা অনেক সময় জিজ্ঞেস করে যে নরমালি ট্রাকিওস্টোমি করা থাকলে একটা রোগীর স্বাভাবিক ফিজিওলজিক্যাল ইফেক্ট কি কি হয়। ট্রাকিয়ার অ্যানাটমিতে যদি আমি যাই, শর্টে যদি আমরা চিন্তা করি, ট্রাকিয়াটা দেখেন, এইখান থেকে আমরা যদি চিন্তা করি যে জাস্ট ক্রিকয়েড কার্টিলেজের নিচ থেকে শুরু করে, এই যে পিকচারে দেখা যায় ক্রিকয়েড কার্টিলেজ থেকে শুরু করে এই বাইফার্কেশন পর্যন্ত, ট্রাকিয়াল বাইফার্কেশন, এটা ক্যারিনা বলে, রাইট লেফট ব্রঙ্কাসে যেখানে ভাগ হয়, এটা কোথায় থাকে? থোরাসিক ফাইবে। মানে আমরা উপর দিকে যদি চিন্তা করি যে স্টার্নাল যে অ্যাঙ্গেল থাকে আমাদের স্টার্নামে, এই স্টার্নাল অ্যাঙ্গেল পর্যন্ত এটা থোরাসিক ফাইবে। এটা টোটাল ইনকমপ্লিট রিং থাকে, এখানে 16 থেকে 20টা রিং থাকে, এবং এটা হায়ালিন কার্টিলেজিনিয়াস রিং, এবং এটা একটা ফাইব্রো কার্টিলেজিনিয়াস স্ট্রাকচার। এটা হায়ালিন কার্টিল, এবং এটা কিন্তু আমরা যখন দেখেন আমরা কোরবানির পশু যখন আমরা বা করে আমরা ট্রাকিয়া দেখি, এটা কিন্তু মোল্ড করা যায়, টানা যায় বা এরকম লম্বা করা যায়। ফাইব্রো কার্টিলেজিনিয়াস একটা রিং থাকে, এবং তার লেন্থ যদি হিসাব করি আমরা 10 to 12 সেন্টিমিটার এভারেজে, এবং তার 15 to 20 মিলিমিটার, মানে দ্যাট মিনস 1.5 থেকে 2 সেন্টিমিটারের মতো তার ডায়ামিটার থাকে। ট্রাকিয়ার সামনে যদি অ্যানাটমিক্যালি আমরা চিন্তা করি, এই যে দেখেন এই পিকচারটা আমি দেখাচ্ছি, এইখানে জাস্ট ক্রিকয়েড কার্টিলেজ এখানে যে থাকে, ক্রিকয়েড কার্টিলেজের নিচেই ফার্স্ট ট্রাকিয়াল রিং থাকে। দেখেন আমরা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করা হয় যে আমরা কিভাবে ট্রাকিয়াল রিং যে আমরা বলি যে সেকেন্ড, থার্ড, ফার্স্ট, সেকেন্ড, এটা কিভাবে আমরা বুঝতে পারবো? আমরা জাস্ট পালপেট করব ট্রাকিয়া, আমরা ট্রাকিওস্টোমি করার সময় যখন ক্রিকয়েড কার্টিলেজটা পেয়ে যাব, তার নিচে যে রিংটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট ট্রাকিয়াল রিং, এবং সেকেন্ড, থার্ড, ফোর্থ ইউজুয়ালি এটা ঢাকা থাকে ইসমাস অফ দা থাইরয়েড গ্ল্যান্ড দিয়ে। এই যে দেখেন পিকচারে দেখাচ্ছে এখানে মার্কিং দিয়ে, সেকেন্ড, থার্ড, ফোর্থ রিং এ, ফিফথ, সিক্সথ, সাধারণত যে 6টা রিং পর্যন্ত সাধারণত দেখা যায় নেকে থাকে। তার নিচের যে রিং গুলো এটা সাধারণত যে থোরাসিক ক্যাভিটিতে এটা চলে যায়। সো এই সামনে কি কি থাকে? তাহলে ইসমাস একটা বড় একটা জায়গা, থাইরয়েডের ইসমাস, যেটা ট্রাকিয়ার সরাসরি ট্রাকিয়া আমরা পালপেট করতে একটু বাধা দেয়। এটা আমরা যখন ট্রাকিওস্টোমি আমরা দেখব তখন এটা বোঝা যাবে। এই জন্য দেখা যায় ইসমাস আমরা কাটি অথবা উপরে নিচে তুলি। ট্রাকিয়ার রিলেশনে যদি চিন্তা করি, এই যে দেখেন নেকের রিলেশনে ট্রাকিয়া যদি উপরের অংশে আমরা চিন্তা করি, স্বাভাবিকভাবে স্কিন থাকবে, স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা থাকবে। তারপরে নিচের দিকে জাস্ট এর নিচে থাকে ইসমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, যেটা সেকেন্ড, থার্ড, ফোর্থ ট্রাকিয়াল রিং এর এগেইনস্টে থাকে। নিচের দিকে ইনফিরিয়র থাইরয়েড ভেইন থাকে। এই জন্য দেখা যায় ট্রাকিওস্টোমি করার সময় আমরা যখন করি অনেক সময় এখানে কাটার সময় ব্লিডিং হয়, এটা ইনফিরিয়র থাইরয়েড ভেইন ইনজুরি হয়, অনেক সময় ব্লিডিং হয়। এটা আমরা চেষ্টা করি যে আমরা রিট্রাক্ট করে নিয়ে যেতে। এবং যে স্টার্নোথাইরয়েড স্ট্র্যাপ মাসেল গুলা থাকে, এটাও সে ঢেকে রাখে ট্রাকিয়াকে, এবং সার্ভাইকাল ফাসা।
থোরাক্সে সেম মেনোব্রিয়াম স্টার্নি থাকে, থাইমাস থাকে, ইনোমিনেট ভেইন থাকে, এরকম ক্যারোটিড ভেসেল এগুলো নিচের দিকে থাকে। দেখেন ট্রাকিয়াল একটা রিং এর পিকচার, এটা ইনকমপ্লিট, এখানে পিছন দিকে থাকে, পিছন দিকে মেমব্রেনাস ওয়াল থাকে, আর যে 2/3 থাকে এই 2/3টাই একটা সি শেপড রিং এর মাধ্যমে কভার থাকে। এটা আরেকটা ছবি, দেখেন ট্রাকিয়ার পোস্টেরিয়র রিলেশনে জাস্ট পিছনে তার ইসোফেগাস থাকে। এই জন্য অনেক সময় ট্রাকিওস্টমি করার সময় কিন্তু একদম ডিপ যদি আমরা কেটে ফেলি অনেক সময় পোস্টেরিয়র ওয়াল ইনজুরি হয়ে ইসোফেগাস ইনজুরি, এগুলো খুব রেয়ার। একটা এটা আন্ডার গ্রাজুয়েটে জানার দরকার নেই, এটা একটা জানা ভালো যে জ্যাকসনস সেফটি ট্রায়াঙ্গেল, এই শিভালিয়ার জ্যাকসন যিনি আধুনিক মানে প্রথম ট্রাকিওস্টমি ডেসক্রাইব করেছিলেন, ওনার নামানুসারে এই ট্রায়াঙ্গেলটার নাম করা হয়েছে। এটা হচ্ছে জ্যাকসন সেফটি ট্রায়াঙ্গেল। এটা ট্রাকিওস্টমির জন্য এটা ইম্পর্টেন্ট যে বেজ অ্যাপেক্স থাকে আর সাইডে দুইটা বাউন্ডারি থাকে। বেজটা হচ্ছে যে থাইরয়েড কার্টিলেজ যে থাকে, লোয়ার ইন থাইরয়েড কার্টিলেজ, অ্যাপেক্সটা যে স্টার্নাল নচ থাকে এখানে, আর এন্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লেইডোমাস্টোইড, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার স্পেস ইন নেক। এটা যেটা ট্রাকিওস্টমির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এটা জ্যাকসন সেফটি ট্রায়াঙ্গেল বলে। এখানে আমরা লোকাল ইনফিলট্রেট করি এবং ট্রাকিওস্টমি করার সময় এই ট্রায়াঙ্গেলটা ইম্পর্টেন্ট। এবার আমি যাব টাইপস অফ ট্রাকিওস্টমি। এতক্ষণ যেটা দেখলাম যে ট্রাকিওস্টমির সংজ্ঞাটা কিন্তু ইনভেরিয়েবলি সবাইকে আমাদের মনে রাখতে হবে, ট্রাকিওস্টমি কাকে বলে এবং ট্রাকিওস্টমির টাইপ। ট্রাকিওস্টমি বিভিন্ন ধরনের ট্রাকিওস্টমি আছে, এটা কয়েকভাবে ক্লাসিফিকেশন করা যায়, টাইমিং এর উপরে, কারণের উপরে এবং সাইটের উপরে, যে কোথায় আমরা করছি ট্রাকিওস্টমিটা। দেখেন ইলেকটিভ যদি টাইমিং করি যে আমরা ট্রাকিওস্টমিটা কখন করব, ইলেকটিভ আর ইমার্জেন্সি। ইমার্জেন্সি আমরা বুঝতেই পারতেছি যে খুব জরুরি ভিত্তিতে তাকে আমরা ট্রাকিওস্টমি করে দিতে হচ্ছে। এটা কখন আমরা করব? স্বভাবতই যখন স্ট্রাইডর হয়, দ্যাট মিন্স আপার এয়ারওয়েতে যখন অবস্ট্রাকশন হয়, সাধারণত যখন স্ট্রাইডর, অ্যাডভান্স ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা বা এই ধরনের কাট থ্রোট ইনজুরি বা ফরেন বডি চোকিং নিয়ে যদি আসে, ইমার্জেন্সি ট্রাকিওস্টমি করতে হয়। ইলেকটিভ কখন? যখন আমরা প্রি প্ল্যান করব কিন্তু সাথে সাথে আমরা করছি না, সেটা অপারেটিভ টেবিলে আন্ডার জেতেও করতে পারি, বা আমরা যে কোনো সময় আমরা আগে থেকে প্ল্যান করে যে আমরা এই সময়টাকে বা একটা মেজর হেড নেক সার্জারি করব, এরকম যখন প্ল্যান করব তখন আমরা ইলেকটিভ ভাবে যে ট্রাকিওস্টমিটা সেটা ইলেকটিভ ট্রাকিওস্টমি। টাইমিং এর উপর দুই ভাগে ভাগ করা হয়েছে, ইমার্জেন্সি এবং ইলেকটিভ। আরেকটা কি কজ, যে তার ডিপেন্ডস অন কজ, মানে তার কোন কারণে আমরা ট্রাকিওস্টমিটা করতে দেখা যায় এই ক্ষেত্রে টেম্পোরারি, পার্মানেন্ট। টেম্পোরারি মানে কি, তার কিছু দিনের জন্য আমরা ট্রাকিওস্টমি টিউবটা রাখবো। দেখেন চিন্তা করেন আমরা কখন করে, ধরেন আমরা একটা কাট থ্রোট ইনজুরি আসলো, অনেক সময় উপরে থাকলে আমরা নিচে একটা ট্রাকিওস্টমি করি যাতে অ্যাসপিরেশন না হয়, এয়ার এম্বোলিজম না হয়, বিভিন্ন কিছু না হয়, অনেক সময় আমরা একটা টেম্পোরারি ট্রাকিওস্টমি করে দেই। আইসিইউ পেশেন্টের অনেক সময় টেম্পোরারি ট্রাকিওস্টমি করি। এছাড়াও বিভিন্ন আমরা যখন ফরেন বডি থ্রোট, একিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, এপিগ্লোরি, বিভিন্ন ইনফেক্টিভ কজে আমরা যখন করি তখন দেখা যায় আমরা টেম্পোরারি ট্রাকিওস্টমি করি, দ্যাট মিন্স আমরা পরবর্তীতে এটা রিমুভ করব। পার্মানেন্ট যখন সব সময় লাগবে। কখন সব সময় লাগবে? এটা একটা কারণ মনে করবেন, একটা মাথায় রাখবেন, আমরা যখন ল্যারিঙ্গেক্টমি করি, এখন ল্যারিংসি যদি ফেলে দেই তখন কি আমাদের আর শ্বাস নেওয়ার উপরে রাস্তা থাকবে? কখনোই থাকে না। সো পার্মানেন্ট ট্রাকিওস্টমির কজ হচ্ছে ল্যারিঙ্গেক্টমি, এটা একটা 1 নাম্বার কজ। এবং টেম্পোরারি কজগুলো জানতে হবে, ইলেকটিভের কজ জানতে হবে, ইমার্জেন্সিরও কজ জানতে হবে। সাইট, কখন আমরা হাই, মিড, লো তিনটা সাইটে আমরা করি। যেহেতু আমরা কি বলছি যে সেকেন্ড, থার্ড, ফোর্থ রিং এ আমরা ইউজুয়ালি করি। হাই ট্রাকিওস্টমিটা কি? যখন আমরা এই যে দেখেন এই ছবিটাতে এই হলুদ যে মার্ক, হাই ট্রাকিওস্টমি, মানে ট্রাকিয়াল 1 নাম্বার রিং এ যদি আমরা করি এটা হাই ট্রাকিওস্টমি হয়। এটা কখন আমরা করব? আমরা সাধারণত হাই ট্রাকিওস্টমি করি, এটা মাথায় রাখবেন যারা ইএনটি তে পোস্ট গ্রাজুয়েট করতেছেন বা যে কোনো সবাই, যে হাই ট্রাকিওস্টমি কখন করব? যে আমরা ল্যারিঙ্গেক্টমি করব। যেহেতু ল্যারিঙ্গেক্টমি করার সময় আমাদের ল্যারিংসটা ফেলে দিয়ে একটা পার্মানেন্ট স্টোমা তৈরি করতে হয়, আমরা চেষ্টা করি যে আমরা ট্রাকিয়াটা বেশি রিংগুলো প্রিজার্ভ করতে, সো দ্যাট আমরা যে পার্মানেন্ট স্টোমাটা তৈরি করব এটা তৈরি করতে আমাদের ইজি হয়। এবং এটা আমরা চেষ্টা করি অপারেশনের সাথে সাথে বা বেশি আগে না করতে। এটা আমরা ট্রাকিয়াল হাই ট্রাকিওস্টমি করি, ইউজুয়ালি করি না। কারণটা কি? এটা কিন্তু জিজ্ঞেস করা হয় যে হাই ট্রাকিওস্টমি আমরা কেন করব না? হাই ট্রাকিওস্টমি করলে যেটা প্রবলেম, দেখেন এর উপরেই জাস্ট থাকে ক্রিকয়েড কার্টিলেজ। এখন ক্রিকয়েড কার্টিলেজের যদি ইনজুরি হয়, ফার্দার দেখা যায় লং স্ট্যান্ডিং কেজে এখানে পেরিকন্ড্রাইটিস হয়, পরবর্তীতে সাবগ্লোটিক স্টেনোসিস হতে পারে, স্টোমাল স্টেনোসিস হতে পারে এবং ট্রাকিয়াল স্টেনোসিস হতে পারে। সো হাই ট্রাকিওস্টমি করা যায় না, আমরা ইউজুয়ালি করি না। কখন করব?
যখন আমরা প্ল্যান ফর ল্যারিঙ্গেক্টমি আমরা যখন করি তখন আমরা হাই ট্রাকিওস্টমি করি। অথবা ধরেন একটা হিউজ থাইরয়েড সোয়েলিং আছে, কোনোভাবে আমরা রিচ করতে পারতেছি না, বা এমন একটা নেক মাস আছে যেটা আমাদের বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে। মিড ট্রাকিওস্টমি, ইউজুয়ালি যে ট্রাকিওস্টমি গুলো করি মিড ট্রাকিওস্টমি, সেটা হচ্ছে যে আমরা মাঝামাঝি পর্যায়ে, এটা কি এটা ধরা হয় যে কখন মিড ট্রাকিওস্টমি, সেকেন্ড থার্ড ফোর্থ রিং, জাস্ট আন্ডারনিথ দ্য থাইরয়েড ইসমাস, এটার নিচে যেটা করি নর্মাল পজিশন সেকেন্ড থার্ড ফোর্থ রিং এ, এটাকে মিড ট্রাকিওস্টমি বলে। এই যে গ্রিন কালারের যে মার্কিং দেয়া। এবং লো ট্রাকিওস্টমি আমরা খুবই রেয়ারলি করি, এটা যখন দেখেন বড় একটা নেক মাস বা থাইরয়েড মাস যেটার জন্য আছে আমরা কোনো দিকে অ্যাপ্রোচ করতে পারতেছি না, উপরে পারতেছি না, মাঝখানে পারতেছি না, তখন আমরা লো ট্রাকিওস্টমি করে দিই। সো ইউজুয়াল সাইট হচ্ছে মিড ট্রাকিওস্টমি, সেকেন্ড থার্ড ফোর্থ রিং এ করি, হাই 1 এ, আর লো হচ্ছে নিচে যদি আমরা করি। হোয়াট আর দ্য এইমস অফ ট্রাকিওস্টমি, যে ট্রাকিওস্টমি আমরা করতেছি এটার উদ্দেশ্যটা কি? আমরা কি সব রোগীকে আমরা করে দিব ট্রাকিওস্টমি? আমরা ইউজুয়ালি, এটা একটা ইমার্জেন্সি প্রসিডিউর, এটা আমরা প্রয়োজন বোধে করি, এবং এটা কিন্তু খুবই হরিবল। আমরাও যখন মেডিকেল সায়েন্সে আমরা পড়তাম না, আমরা যখন দেখতাম যে অনেক সময় বাসের মধ্যে বা এমনিতেও রাস্তায় দেখা যেত গলায় একটা নল নিয়ে ঘুরতেছে, এটা ইন জেনারেল পিপুলের জন্য এটা খুব একটা মারাত্মক, যে শ্বাসনালী নাই, তার এই দিক দিয়ে একটা ছিদ্র হয়ে আছে, এখানে একটা পাইপ দিয়ে সে শ্বাস নিতেছে, এটা খুবই একটা ভয়ানক একটা মনে হতো তখন এটা। এবং এই জন্য দেখা যায় অনেক সময় রোগীরা কিন্তু খুব ইমার্জেন্সি, তার প্রয়োজন হলেও রোগী অনেক সময় কনসেন্ট দেয় না ট্রাকিওস্টমি করতে, সে মরে যায়, শ্বাসকষ্টে তার কষ্ট হচ্ছে, কিন্তু সে এখানে কোনো ছিদ্র করতে চায় না। এখন এইমটা কি, মানে উদ্দেশ্যটা কি আমাদের ট্রাকিওস্টমি আমরা যে করি? দেখেন 4-5টা কথা একদম এটা জিজ্ঞেস করা হয়, এটা মনে রাখতে হবে। টু বাইপাস দ্য আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন। আপার এয়ারওয়েটা কি? আপার এয়ারওয়ে কিন্তু অ্যাবভ দ্য ভোকাল কর্ডের উপরে, দ্যাট মিন্স ভোকাল কর্ড এন্ড উপরে যখন, এটা আপার এয়ারওয়ে। টু বাইপাস আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন মানে আপার এয়ারওয়েতে কোনো অবস্ট্রাকশন আছে, সেটা কিভাবে হতে পারে? ল্যারিঞ্জিয়াল গ্রোথ হতে পারে, অরোফেরিঞ্জিয়াল গ্রোথ হতে পারে, কোনো ফরেন বডির জন্য হতে পারে, কোনো বেজ অফ দ্য টাং, টনসিল, বা এমন হিউজ মাস যেটা তার আপার এয়ারওয়েকে টোটালি অবস্ট্রাক্ট করে ফেলেছে, সেটা আমরা বাইপাস করার জন্য করতে পারি। একটা গেল। টু প্রোটেক্ট দ্য লোয়ার এয়ারওয়ে। এখন প্রোটেক্ট আমরা কখন লোয়ার এয়ারওয়ে করব? আমরা জানি ধরেন আপনার তার একটা এখানে একটা কাট থ্রোট ইনজুরি হয়ে আসছে, আমরা কি করি তখন ট্রাকিওস্টমি করে দিই। কারণ কি? যে তার যে কোনো সময় অ্যাসপিরেশন হতে পারে, তাহলে এটা আমরা দেখা যায় ট্রাকিওস্টমি টেম্পোরারি একটা করে তার কাফ টিউব দিয়ে দেই যাতে তার অ্যাসপিরেশন না হতে পারে। ইভেন আমরা যখন যে কোনো ধরনের আন্ডার আইসিইউ তে আমরা যখন লোয়ার এয়ারওয়ে আমরা প্রোটেক্ট করার জন্য অনেক সময় করতে পারি। ইমপ্রুভস অ্যালভিওলার ভেন্টিলেশন, আইসিইউ তে আমরা যখন ইমপ্রুভ অ্যালভিওলার ভেন্টিলেশন কিভাবে বাড়ায়? আমরা যখন ট্রাকিওস্টমি দেই তার নরমাল ডেড স্পেস ভলিউমটা কমে যায়, সো অ্যালভিওলার ভেন্টিলেশন আমরা ইমপ্রুভ করার জন্য। ট্রাকিও ব্রঙ্কিয়াল টয়লেটিং, আমাদের যখন কন্টিনিউয়াস তার সাকশন দেওয়ার প্রয়োজন পড়ে, তার যে ট্রাকিয়া এবং ব্রঙ্কিয়াল ট্রি যেটা থাকে সেটা যদি আমাদের ক্লিনিং করার দরকার হয়, গুলেনবারি সিনড্রোম, তার কোমাটোস পেশেন্ট বা এই ধরনের পেশেন্টের যদি আমাদের যে অনেকদিন আমাদের একদম বেড রিডেন পেশেন্ট, এই ধরনের পেশেন্টের, স্ট্রোকের পেশেন্ট যখন তো প্রয়োজন হয়, অনেক সময় আমরা টয়লেটিং করার জন্য, তার লোয়ার এয়ারওয়ে টয়লেটিং করার জন্য আমরা ট্রাকিওস্টমি করে দিই। ইন্টারমিটেন্ট পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, দ্যাট মিন্স তার পজিটিভ ভেন্টিলেশন যদি আমরা দেই একটা লং টার্ম, দেখা যায় যে আইসিইউতে একটা রোগী বা আমাদের দীর্ঘ সময় তার এন্ডোট্রাকিয়াল ইনটিউবেট করে তাকে ভেন্টিলেট করতে হচ্ছে, তখন আমরা ইন্টারমিটেন্ট পজিটিভ প্রেসার দেওয়ার জন্য আমরা যেহেতু আমরা ট্রাকিওস্টমি করা থাকলে আমাদের এখানে সুবিধা, তখন আমরা ট্রাকিওস্টমি করে দিতে পারি। সাধারণত লং টার্ম 2 থেকে 3 সপ্তাহ বা 10 দিনের উপরে যদি লাগে তখন আমরা ট্রাকিওস্টমি করে দিই। তাহলে বাইপাস আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, প্রোটেক্ট লোয়ার এয়ারওয়ে, অ্যালভিওলার ভেন্টিলেশন ইমপ্রুভ করার জন্য ট্রাকিও ব্রঙ্কিয়াল টয়লেটিং, ইন্টারমিটেন্ট পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, এইগুলো হচ্ছে এইমস অফ ট্রাকিওস্টমি। ইন্ডিকেশন কি? এখন গ্রসলি যদি আমরা মনে করার চেষ্টা করি যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ট্রাকিওস্টমি, মানে ট্রাকিওস্টমি ইন্ডিকেশন কি কি আছে? 4টা আর, এটা মানে গ্রস মনে রাখার জন্য আমি একটু আগে বলেছি। রেসপিরেটরি অবস্ট্রাকশন একটা আর, রেসপিরেটরি ফেইলুর, যে কোনো কারণে টাইপ 2 ফেইলুর যদি হয় সিওপিডির কারণে, বা আমাদের কোনো রেসপিরেটরি প্যারালাইসিস যদি কোনো কারণে হয়। রিটেইন সিক্রেশন, দেখা গেল কোমার পেশেন্ট বা স্ট্রোকের পেশেন্ট, তার এরকম পেশেন্টের যদি সিক্রেশন থাকে, তার টয়লেটিং করার জন্য অনেক সময় রিটেইনড রিমুভাল অফ রিটেইনড সিক্রেশন। আর ডেড স্পেস ভলিউম, আমরা যখন তার ভেন্টিলেশন প্রয়োজন হয় পর্যাপ্ত পরিমাণে, তখন আমরা ডেড স্পেস কমানোর জন্য, যেহেতু আমরা 30 to 50% ডেড স্পেস আমাদের রেসপিরেটরি যে ডেড স্পেস থাকে,
এটা কমায় দেয়। সো তখন এই জন্য আমরা অনেক সময় করি। তাহলে রেসপিরেটরি অবস্ট্রাকশন, রেসপিরেটরি ফেইলিউর, প্যারালাইসিস, রিটেন সিক্রেশন এবং ডেড স্পেস ভলিউম কমানোর জন্য। হোয়াট আর দি ইন্ডিকেশন? দেখা যায় অনেক কমনলি এটা জিজ্ঞেস করা হয় যে ইন্ডিকেশন সবসময় মাথায় রাখতে হবে। যখন কোশ্চেন করা হবে আমরা চেষ্টা করব মোস্ট কমন যে কজগুলো আছে সেটা আমরা বলতে। আনকমন যেগুলো থাকে, খুব রেয়ারলি আমরা ট্রাকিওস্টমি করি, এটা আমরা বলার চেষ্টা করব। সাধারণত কোনো একিউট কন্ডিশনে আমরা ইমার্জেন্সি ট্রাকিওস্টমি গুলো করি। যেটা আমরা যদি প্রথমে জিজ্ঞেস করা হয় তখন আমরা প্রথমেই এক নম্বরে আমরা কজে সবসময় আমরা চেষ্টা করব বলতে অ্যাডভান্স টিউমার্স অফ দা ল্যারিংস, ফেরিংস, আপার এয়ারওয়ে, টাং, ওরোফেরিংস, এই ধরনের যখন স্ট্রাইডর যদি হয়, যেটা আপার এয়ারওয়ে অবস্ট্রাকশনের জন্য ডিউ টু ম্যালিগন্যান্সি ইন দা ল্যারিংস, ফেরিংস, ওরোফেরিংস, এই ধরনের কারণে যদি স্ট্রাইডর হয় তখন আমাদের ট্রাকিওস্টমি করতে হবে। ইমার্জেন্সি ট্রাকিওস্টমি, ইমার্জেন্সি ট্রাকিওর ইন্ডিকেশন ধরা হয় এক নাম্বার। দুই নাম্বার কি যদি বলি, যদি একটা সিভিয়ারলি ট্রমাটাইজ পেশেন্ট, যদি কোনো কাট থ্রোট ইনজুরি, গান শট ইনজুরি, কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি টু দা ক্লোজ ল্যারিঞ্জিয়াল ইনজুরি, নেকে এমন ভাবে ইনজুরি হয় তার স্ট্রাইডর হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমরা তখন ট্রাকিওস্টমি, ইমার্জেন্সি ট্রাকিওস্টমি করতে হয়। আমরা ফরেন বডি চকিং অনেক সময় দেখা যায়, বাচ্চারা অনেক সময় দেখা যায় যে কোনো ধরনের ফরেন বডি, অনেক সময় পয়সা বা অনেক সময় দেখা যায় কোনো ফলের বিচি এই ধরনের খেয়ে এসে বাচ্চারা হঠাৎ করে সাডেন চোকিং অ্যাটাক নিয়ে চলে আসে। ফরেন বডি ইন দা ল্যারিংস যদি হয় তখন ইমিডিয়েটলি রেসপিরেটরি আমরা ইমার্জেন্সি ট্রাকিওস্টমি করতে হয়। বাইলেটারাল ভোকাল কর্ড প্যারালাইসিস যদি হয়ে যায়। তাছাড়া কিছু ইনফেক্টিভ কন্ডিশনে যখন একিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, একিউট এপিগ্লটাইটিস, এগুলো আমরা চেষ্টা করি, যেহেতু ইনফেক্টিভ কন্ডিশনটা টেম্পোরারি, আমরা চেষ্টা করি এটাকে বাইপাস আমরা অ্যাভয়েড করতে, কিন্তু প্রয়োজন হলে আমাদের ইমার্জেন্সি ট্রাকিওস্টমি করতে হয়। কনজেনিটাল বিভিন্ন কজের জন্য যেগুলো থাকে, ল্যারিঞ্জিয়াল ওয়েভ, ট্রাকিয়াল স্টেনোসিস, ট্রাকিওসিফিজিয়াল অ্যানোমালি, এগুলো বিভিন্ন কারণে অনেক সময় আমাদের ট্রাকিওস্টমি করতে হয়। তবে এটা সবসময় জিজ্ঞেস করা হয় কয়েকটা ইমার্জেন্সি ট্রাকিওস্টমির ইন্ডিকেশন বলেন। তখন বললে প্রথমেই বলতে হয় অ্যাডভান্স ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা, অ্যাডভান্স ফেরিঞ্জিয়াল কার্সিনোমা, অরোফেরিঞ্জিয়াল কার্সিনোমা যেটার কারণে স্ট্রাইডর হয়েছে, সিভিয়ারলি ট্রমাটাইজড কোনো যদি অ্যাক্সিডেন্টাল ইনজুরি, কাট থ্রোট ইনজুরি, এগুলোর কারণে যদি ল্যারিঞ্জিয়াল ট্রমা হয় তখন আমাদের করতে হবে। আমাদের যদি কোনো ফরেন বডি চোকিং হয়, এরকম ফরেন বডি ইনহেলেশন যেটা আপার এয়ারওয়েতে অবস্ট্রাকশন তৈরি করেছে, তখন করতে হবে। পজিটিভ প্রেসার ভেন্টিলেশন বা আমরা যখন আইসিইউ পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় আমরা ট্রাকিওস্টমি করি। এগুলো কমন ট্রাকিওস্টমির ইন্ডিকেশন। এগুলো জিজ্ঞেস করা হয় যে কমন ইন্ডিকেশনস ফর ট্রাকিওস্টমি কি কি আছে। এছাড়াও আমরা অনেক সময় দেখা যায় আমরা যখন আইসিইউ অ্যানেস্থেসিয়া দেয়, অ্যানেস্থেসিয়াতে অনেক সময় দেখা যায় যদি কোনো পেশেন্টের দেখা যায় আমাদের আপার এই ওরোফেরিঞ্জিয়াল কোনো ক্যান্সারের আমরা রিসেকশন করব, তখন দেখা যায় আমরা ট্রাকিওস্টমি করে আমরা দেই। বা দেখা যায় যে কোনো রোগীর মাউথ ওপেনিংটা অ্যাডিকুয়েট না, তখন অনেক সময় ট্রাকিওস্টমির প্রয়োজন হয় একটু অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য। কজেস অফ ট্রাকিওস্টমি এটা অবশ্যই জানতে হবে, ইমার্জেন্সি ট্রাকিওস্টমি এবং ইলেকটিভ ট্রাকিওস্টমি কখন করা হয়। স্টেপস অফ ট্রাকিওস্টমি, কি কি স্টেপ? এটা খুব কমনলি আন্ডার গ্রাজুয়েটে একটু রেয়ারলি জিজ্ঞেস করে, কিন্তু পোস্ট গ্রাজুয়েটে অবশ্যই এবং ট্রাকিওস্টমি স্টেপ গুলা না পারাটা এটা একজন ইএনটি ডক্টরের জন্য খুবই ডিসক্রেডিট, এবং পরীক্ষা কোনোভাবেই ট্রাকিওস্টমির স্টেপ না জানা ছাড়া একটা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা পাস হবে। আমি এটা ছবির মাধ্যমে আমি দেখাবো কয়েকটা স্টেপে করা হয়। এটা সাধারণত আমরা ইমার্জেন্সি এবং ইলেকটিভ দুইভাবে ট্রাকিওস্টমি আমরা যখন করি। এটা দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইমার্জেন্সি করি, ইলেকটিভটা দেখা যায় এটা খুব বেশি স্ট্রেসফুল থাকে না, হয়তো এন্ডোট্রাকিয়াল টিউব দেয়া আছে বা পেশেন্ট কাম এন্ড কুল থাকে, তখন ট্রাকিওস্টমি করাটা খুব একটা কঠিন হয় না। কিন্তু যখন দেখা যায় যে ইমার্জেন্সি করি, এটা দেখা যায় এমন সময় আসে অনেক সময় রোগীর খুব স্ট্রাইডর শুরু হয়, ইমার্জেন্সি অনেক সময় দেখা যায় পেশেন্টকে ওয়ার্ডে আমাদের ট্রাকিওস্টমি করে দিতে হয়, ওটিতে নেওয়ারও সময় থাকে না, বা দেখা যায় লোকাল টোকাল ছাড়া অনেক সময় খুব এডিকুয়েট টাইমও পাওয়া যায় না পেশেন্টকে টু সার্ভাইভ দ্য পেশেন্ট করার জন্য আমাদের ইমার্জেন্সি করতে হয়। এবং এটা একটা থাকে যে আমরা অনেক সময় এটা মিসগাইড করি, আমরা অনেক সময় বুঝতে পারি না যে কখন ট্রাকিওস্টমি প্রয়োজন নাকি এটা শ্বাসকষ্ট। মানে অনেক সময় ব্রঙ্কিয়াল এজমা অথবা সিওপিডির সাথে আমরা স্ট্রাইডরের একটা গুলাই ফেলি। স্ট্রাইডর হচ্ছে নয়েজি ব্রিদিং, মানে যেটা একটা টার্বুলেন্ট এয়ার ফ্লোর কারণে নয়েজি ব্রিদিং হবে। এটা যারা জুনিয়ররা থাকে, যারা ইন্টার্ন করছেন বা যারা জুনিয়র ডক্টররাও থাকে, বা অন্য অনেক সময় আমরা বুঝি না যে আসলে রোগীটার কি, বা উপজেলায় একটা কাজ করতেছি আমরা আদৌ কি রোগীটার ট্রাকিওস্টমি করতে হবে নাকি এটা আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে কিনা,
এটা কিন্তু সবসময় দেখা যায় আপার এয়ারওয়েতে অবস্ট্রাকশন থাকলে, যদি থাকে দেখা যায় রোগীর ইমার্জেন্সি ট্রাকিওস্টমি কখন দরকার। এখানে বলা হয় যে স্ট্রাইডর, এমন ভাবে স্ট্রাইডর হচ্ছে যে পেশেন্ট, রোগী এক্সেসিভ সোয়েটিং হচ্ছে, সে অ্যাংজাইটি হচ্ছে, সে রেস্টলেস থাকতেছে এবং তার সে কোনোভাবেই সে বসে থাকতে পারতেছে না এবং রোগীকে বসে বসে থাকছে এবং সে জোরে জোরে এরকম করে জোরে জোরে সে শ্বাস নিচ্ছে এবং শব্দ হচ্ছে এবং কি বলে যে পেশেন্ট ক্যান নট লাই ডাউন। পেশেন্টকে ওই সময় আপনি শোয়াই দিতে চাচ্ছেন, যে অক্সিজেন দিবেন, আপনি শোয়াই দিবেন, কিন্তু পেশেন্ট কোনোভাবেই শুইতে পারবে না, সে উঠে দাঁড়াবে। পেশেন্ট ক্যান নট লাই ডাউন, শুইতে পারবে না। পেশেন্টের নাম জিজ্ঞেস করবেন, সে কমপ্লিটলি একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারবে না। তাকে যদি আপনার নাম কি, সে বলবে আমার নাম এরকম, যে আমার নাম রহিম, মানে সে 2-3 বার শ্বাস নিতে হচ্ছে। রেট্রোস্টার্নাল সুপ্রাস্টার্নাল রিসেশন, মানে তার যখন সে শ্বাস নিতেছে করে টান দিতেছে, তখন দেখা যায় তার সুপ্রাস্টার্নাল এবং রেট্রোস্টার্নাল এবং ইন্টারকোস্টাল স্পেস গুলা সে রিসেশন হচ্ছে, ভিতর দিকে ডেবে যাচ্ছে। দ্যাট মিনস আপার এয়ারওয়েতে তার বাতাসটা ঢুকতে এমন ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে, সে এটা ভিতর দিকে রিট্রাক্টেড হচ্ছে, রেট্রোস্টার্নাল রিসেশন। তাহলে কি কি, যে পেশেন্ট ক্যান নট লাই ডাউন, পেশেন্ট একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারতেছে না, পেশেন্ট সিভিয়ারলি টক্সিক হয়ে আছে, অ্যাংজাইটিতে ভুগতে, তার প্রচুর পরিমাণে সোয়েটিং হচ্ছে এবং পেশেন্ট রেট্রোস্টার্নাল সুপ্রাস্টার্নাল রিসেশন হচ্ছে। এগুলা যদি আমরা বুঝি, এটা আমরা ইমার্জেন্সি রুমে বা আমরা উপজেলা পর্যায়ে যখন আমরা দেখব যে এই ধরনের তার স্ট্রাইডো শব্দযুক্ত শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমরা বুঝতে পারবো যে অবশ্যই তার ট্রাকিওস্টমি, তার ইমার্জেন্সি মেজারমেন্ট নিতে হবে। স্টেপগুলা কি কি? ট্রাকিওস্টমি, আমরা ট্রাকিয়াতে একটা স্টোমা বানাবো, একটা মাউথ তৈরি করে দিব। এখানে কয়েকটা স্টেপে আমরা যখন ট্রাকিওস্টমি করি, পেশেন্টের ইউজুয়াল পজিশন কি হবে এটা দেখেন। স্টেপগুলা অবশ্যই পোস্ট গ্রাজুয়েট লেভেলে এটা জানতে হবে, যারা ইএনটি পোস্ট গ্রাজুয়েট করব। পজিশনটা সাধারণত সুপাইন পজিশনে, এবং আমরা চেষ্টা করি দেখা যায় নেক এক্সটেন্ড রাখতে, একটা শোল্ডারের নিচে আমরা একটা স্যান্ডব্যাগ বা পিলো দেই, মাথার নিচে একটা বিড়া দেই যাতে ফিক্স থাকে। দেখেন এটা কিন্তু সব সময় এই পজিশনও করা যায় না। রোগী যখন খুব স্ট্রাইডন নিয়ে আসে, আমরা দেখা যায় তাকে বসেই আমাদের লোকাল দিতে হচ্ছে বা লোকাল দেওয়ার সুযোগ নেই, কোন রকমে তাকে পজিশন করে রোগী এমন ভাবে রেস্টলেস হয়ে আছে, আমরা তাড়াতাড়ি আমরা ভিতরে ট্রাকিওস্টমি করে দিতে হয়। তবে ইউজুয়াল পজিশন হচ্ছে আমরা শোল্ডারের নিচে একটা পিলো দিব বা স্যান্ডব্যাগ দিব, মাথায় একটা বিড়া দিয়ে আমরা নেক এক্সটেন্ড করব। অ্যানেস্থেসিয়া কি, ইমার্জেন্সি অনেক সময় উইদাউট অ্যানেস্থেসিয়া আমরা করি, বা অনেক সময় লোকাল অ্যানেস্থেসিয়া দেই। লোকাল অ্যানেস্থেসিয়া হচ্ছে 2% লিগনোকেইন আমরা এপিনেফ্রিন অ্যাড্রিনালিন সহ মিক্স, যেটা উদ্দেশ্যটা হচ্ছে যে তার যেহেতু ইনসিশন দিব তার ব্লিডিংটা যাতে কম হয়। অনেক সময় ইলেকটিভ করতে গেলে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েও আমরা করতে পারি। মার্ক দেখেন, ইনসিশন আমরা কি ল্যান্ডমার্ক করে আমরা ইনসিশন দেব। ইনসিশন আমরা দুই ধরনের দিই, ইলেকটিভে এক ধরনের, ইমার্জেন্সিতে এক ধরনের। ইমার্জেন্সিতে আমরা সাধারণত ভার্টিক্যাল ইনসিশন দেই, ইলেকটিভে হচ্ছে আমরা ট্রান্সভার্স ইনসিশন দেই। এটা ল্যান্ডমার্ক যদি আমরা চিন্তা করি, উপরে আমরা ক্রিকয়েড কার্টিলেজটা আমরা দেখব, থাইরয়েড কার্টিলেজের বা ক্রিকয়েড কার্টিলেজ যেটা দেখবো আমরা সুপ্রাস্টার্নাল নোচ, এই দুইটা জায়গা যেটা থাকে এর মাঝখানে যে মিডওয়ে থাকে, এখানে আমরা একটা ট্রান্সভার্স ইনসিশন দিব যখন আমরা ইলেকটিভে করি। আর এই মিডওয়ের মাঝখানে এখানে আমরা ভার্টিক্যাল একটা ইনসিশন দিব যখন আমরা ইমার্জেন্সি ট্রাকিওস্টমি করি। কারণ ইমার্জেন্সিতে এইভাবে করতে গেলে আমরা দ্রুত ট্রাকিয়াতে অ্যাপ্রোচ করাটা সুবিধা হয়, এই জন্য আমরা ভার্টিক্যালটা দিই। আর ইলেকটিভে এইভাবে কাটতে গেলে দেখা যায় আমাদের ট্রাকিয়া অ্যাপ্রোচ করাটা একটু ডিলেড হয়, এই জন্য আমরা ইমার্জেন্সিতে আমরা ট্রান্সভার্সটা অ্যাভয়েড করি। এটা জিজ্ঞেস করা হয় কোন ইনসিশন দেওয়া হয়। ট্রান্সভার্স ইনসিশন আমরা সাধারণত 1 সেন্টিমিটার বিলো দ্য ক্রিকয়েড কার্টিলেজে দেই। এই যে দেখেন একটা ইনসিশন দেওয়া হচ্ছে, এখানে একটা ভার্টিক্যাল ইনসিশন, এখানে উপরে আমরা যেই ক্রিকয়েড কার্টিলেজ এবং স্টার্নাল নচের যে মাঝখানে থাকে এখানে আমরা একটা লম্বা ইনসিশন। এটা 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 2 to 3 সেন্টিমিটার ভার্টিক্যাল হোক এবং হরাইজন্টাল হলে আমরা চেষ্টা করি একটা ইনসিশন দিতে। আমরা কি করব, যখনই আমরা কাটবো স্কিন সাবকিউটেনিয়াস যখন কেটে ফেললাম একটা ভার্টিক্যাল ইনসিশন দিয়ে বা ট্রান্সভার্স ইনসিশন, আমরা তার নিচেই পাবো ফাসা কাভারিং দা, এই যে আমাদের স্ট্রেপ মাসেল গুলো থাকে, স্ট্রেপ মাসেলটা যখন থাকে এই যে ছবিতে আমি দেখাচ্ছি, তার মাঝখানে যে রেফিটা থাকে এটাকে আমরা একটা হেমোস্টেট বা আর্টারি ফোর্সেপ দিয়ে এটা সেপারেট করি। সেপারেট করে আমরা দুই পাশে রিট্রাক্টর দিয়ে টেনে নিই। এটা দেখেন, তাইলে আমরা এই ফাসাটা আমরা ইনসাইজ করে আমরা দুই পাশে রিট্রাক্ট করতে স্ট্রেপ মাসেল, এটা একটা স্টেপ। তারপরে আমরা এর নিচেই আমরা টিপিক্যালি ইসমাসটা পাবো। এটা কতটুকু ইসমাসের ব্রেথ বলা হয় সাধারণত 1/2 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার পর্যন্ত ইসমাসের ব্রেথ থাকে সেকেন্ড থার্ড ফোর্থ রিং এ। এই ইসমাসটা আমরা তিনটা কাজ করতে পারি, একটা হচ্ছে রিট্রাক্ট টু আপ,
উপরের দিকে টানতে পারি, নিচের দিকে টানতে পারি, অথবা কাটতে পারি, মানে মাঝখানে ট্রানজেক্ট করতে পারি। এটা কিন্তু খুব কমনলি স্টেপ গুলা ধরা হয়। ট্রানজেক্ট কি আমরা ইসমাসটা কেটে দুই পাশে আমরা করতে পারি। সাধারণত আমরা চেষ্টা করি ইসমাস অনেক সময় রাখতে, আমরা রিট্রাক্ট আপওয়ার্ডস আমরা রিট্রাক্ট করে আমরা সেকেন্ড থার্ড ফোর্থ রিং আমরা ইয়া করি। এটা অনেক সময় জিজ্ঞেস আমরা কিভাবে বুঝবো যে সেকেন্ড থার্ড ফোর্থ, আমরা ক্রিকয়েড কার্টিলেজটা যখন দেখবো, ক্রিকয়েড কার্টিলেজের পালপেট করলে জাস্ট নিচে যে রিংটা থাকে সেটা ফার্স্ট, তারপরে সেকেন্ড থার্ড রিং। এবং আমরা যদি এই যে দেখেন এখানে দেখাচ্ছে ট্রাকে ইসমাসটা কিভাবে আমরা কাটি, এটা বাচ্চাদের ক্ষেত্রে ইউজুয়ালি অনেক সময় কাটা হয়। এছাড়াও আমরা অনেক সময় কাটতে পারি যখন ট্রাকিয়াতে অ্যাপ্রোচ করাটা ডিফিকাল্ট হয়, আমরা ইসমাস এটা রুটিন যখন ইলেকটিভে আমরা করার সুযোগ থাকে, কিন্তু দেখা যায় ইমার্জেন্সিতে ইসমাস রিট্রাক্ট করার কোনো সুযোগই নেই। আমরা ট্রাকি আইডেন্টিফিকেশন করব, এখানে পালপেট করে দেখা যায়, পালপেট করি। অনেক সময় আমরা প্র্যাকটিক্যালি যেটা কি করতে পারি, যেটা আদৌ ট্রাকিয়া কিনা, অনেক সময় দেখা যায় আমরা রিট্রাকশনের সাথে, যেটা আমরা অনেক মিসগাইড করি, ট্রাকিয়াটা টেনে নিয়ে যাই, একদিকে টেনে নিয়ে যায়, দেখা যায় দুইজন থাকে, যে অপোজিট থাকে সে টেনে নিয়ে গেছে, তখন ট্রাকিয়া পাওয়া যায় না। এটা কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে, হুট করে আমরা একটা ব্লেড দিয়ে আমরা কেটে ফেলতে পারবো না। আমরা আগে পালপেট করে বুঝতে হবে যে এটা ট্রাকিয়া কিনা। অনেক সময় আমরা শিওর হওয়ার জন্য আমরা কি করি, যে লোকাল নেই বা যে কোনো একটা সিরিঞ্জে আমরা লোকাল পানি নিয়ে, সেটা আমরা ডিস্টিল ওয়াটার নিয়ে আমরা যখন টান দিব, ওইখানে প্রিক করে টান দিলে যখন বুদবুদ যখন আসবে তৈরি হবে, তার মানে বুঝবো আমরা ট্রাকিয়াতে, আমরা এটা ট্রাকিয়া। অনেক সময় আমরা মেজর ভেসেলের সাথে কিন্তু আমরা মিসগাইড করতে পারি, বা ট্রাকিয়া না পেয়ে আমরা একটা ইনসিশন, এটা কিন্তু করা যাবে না। ট্রাকিয়াটাকে কনফার্ম হয়ে তখন আমার ইনসিশন দিতে হবে। তখন আমরা ইনসিশন দিই, ইনসিশন দিয়ে ট্রাকিয়াকে আমরা ট্রাকিয়াতে একটা স্টোমা তৈরি করি কেটে, ট্রাকিয়াল রিংটা। এটা কোথায় কোথায় সেকেন্ড থার্ড ফোর্থ রিং এর মাঝখানে আমরা করি। এখানে দেখা যায় বিভিন্ন ধরনের ইনসিশন দেওয়া যায়। দেখেন এটা অনেক সময় ধরা হয় টি শেপের ইনসিশন দিতে পারি, দ্যাট মিন্স ট্রাকিয়ার কোনো অংশ ফেলবো না, বক্স করে ফেলতে পারি, মানে এই থার্ড রিংটা আমরা উপরে নিচে ডানে বামে কেটে এটা ফেলে দিতে পারি। এই শেপ মানে আমরা দুই পাশে কেটে এই শেপের আমরা করতে পারি। ক্রুশিয়েট ইনসিশন দিতে পারি, অথবা আমরা বাইজর্ক ইউ শেপটা একটা ফ্ল্যাপ করতে, একটা বাইজর্ক ফ্ল্যাপও বলে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এরকম ইউ শেপ দিয়ে আমরা এটা উপরে স্কিনের সাথে অ্যাটাচ করে দিতে পারি, মানে ট্রাকিয়াল আমরা কোনো রিং আমরা ফেলতেছি না। এই কিছু কিছু জায়গায় ক্রুশিয়েট, টি শেপ, এই শেপ, এই যে বাইজর্ক বা ইউ শেপ ফ্ল্যাপে, এগুলাতে আমরা দেখা যায় ফেলতেছি না। পরবর্তীতে আমরা টেম্পোরারি ট্রাকিওস্টমি করলে আমরা এগুলো প্রিফার করি, আমরা পরবর্তীতে যাতে ট্রাকিয়াল কোনো এখানে আবার কার্টিলেজটা প্রপার পজিশনে দেওয়া যায়। আবার পার্মানেন্ট যদি আমরা মনে করি যে আমাদের দীর্ঘ সময় থাকবে, তখন আমরা একটা এখানে একটা স্টোমা তৈরি করে আমরা কার্টিলেজ ফেলে দিতে পারি। ইমার্জেন্সিতে আমরা অনেক সময় দেখা যায় ফেলেই দিই, দেরি করি না। এটা একটা বাইজর্ক ফ্ল্যাপ, বাইজর্ক ফ্ল্যাপ এটা একটা অনেক সময় ধরা হয়। এটা একটা এই যে ইউ শেপ, একটা ইনফিরিয়রলি বেসড, মানে এই যে দেখেন একটা এরকম ইউ শেপ, উল্টা ইউর মতো একটা এইভাবে ইনসিশনে আমরা সেকেন্ড থার্ড, এটা সেকেন্ড থার্ড ফোর্থ রিং এ আমরা এভাবে কাটি। তারপরে এইখানে কেটে এটাকে আমরা নিচের ইনসিশনটা দিই না, এখানে একটা নট দিয়ে সেই স্কিনের সাথে আমরা টেক করে দিই, স্কিনের সাথে অ্যাটাচ করে দিই। এটা পরবর্তীতে যখন আমরা ট্রাকিওস্টমি টিউবটা ডিক্যানুলেট করে ফেলি, তখন এটা আবার প্রপার পজিশনে দিয়ে দিই, তখন দেখা যাচ্ছে হিলিং এর প্রবলেম হয়, তার ট্রাকিয়াল লুমেনটা প্যাটেন্ট থাকে, সুন্দর থাকে। এরপরে যখন আমরা এই ইনসিশনটা দিব, ট্রাকিওস্টমি টিউব অ্যাপ্রোপ্রিয়েট সাইজের ট্রাকিওস্টমি টিউব আমরা ইনসার্ট করি এবং এটা সিকিউরড করে দিই। দেখেন এখানে কয়েকটা স্টেপ, আমি কিন্তু স্টেপগুলো আবার একটু বলতেছি, স্টেপ এবং টিউব সিলেকশন এটা একটু বলে নিই। টিউব সিলেকশন আমরা কি কি করি এটা মাথায় রাখতে হবে, আমরা কাদের কোন টিউব দিব। সাধারণত অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা দেখা যায় নাম্বার 7, 7.5, 8 এরকম সাইজের আমরা ট্রাকিওস্টমি দেই, টিউব দেই। মানে এটা হচ্ছে 7 কি 7, 7, 8 এগুলো হচ্ছে মিলিমিটার, মানে মানে ট্রাকিয়ার যে ইয়া থাকে 7.5 মিলিমিটার বা এই ধরনের যে ইনার যে ডায়ামিটার থাকে, এর এই অনুযায়ী আমরা স্ট্যান্ডার্ড টিউব দিই। সাধারণত আমরা বড়দের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে 7 এবং 8 সাইজের, মানে 7 মিলিমিটার অথবা 8 মিলিমিটার অথবা 7.5 মিলিমিটার, উমেনদের ক্ষেত্রে 6.5, 7 এরকম মিলিমিটার দিই। ইনার যে ডায়ামিটার থাকে তার 3/4 ডায়ামিটার আমরা একটা ট্রাকিওস্টমি টিউব চুজ করব। 3/4 মানে যে পুরা ডায়ামিটার আমরা করলে তো টাইট হয়ে যাবে, তার চাইতে একটু ছোট সাইজের, ইনার ডায়ামিটারে ছোট সাইজের আমরা টিউব দিব। বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত দেখা যায় 3, 3.5, 4 এরকম আমরা নিউনাটালদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে 4, 4.5 একটু মানে 10-12 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 4, 4.5, 3.5 এই ধরনের টিউব আমরা ইউজ করি, মানে মিলিমিটার ইনার ডায়ামিটার। কিন্তু এটা কাফ টিউব আমরা যখন আমরা ইনিশিয়ালি যখন করি, অ্যাসপিরেশন যাতে না হয়, অনেক সময় কাফ টিউব দিই। তাহলে ট্রাকিওস্টমি স্টেপগুলো যদি আমি বলি, প্রথম থেকে যদি জাস্ট হেডিংটা যদি আমি চিন্তা করি, প্রথমে হচ্ছে দেখেন পজিশন করব, অ্যাপ্রোপ্রিয়েট পজিশনিং,
আমরা ইনফিলট্রেট করব, প্রপার ওয়াশ টোয়াশ দিয়ে আমরা অ্যানেস্থেসিয়া দিব, ইনসিশন দিব, ল্যান্ডমার্ক আমরা আইডেন্টিফাই করে ইনসিশন দিব, ইনসিশন দিয়ে আমরা স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, প্লাটিজমা এটা কাটবো। কাটার পরে আমরা যখন যাব আমরা যে স্ট্রেপ মাসেল যেটা থাকে মিড লাইনে, আমরা যে রেফিটা থাকে এটা এখানে কেটে আমরা রিট্রাক্ট দ্য স্ট্রেপ মাসেলস লেটারালি। তারপর আমরা ইসমাসটা পাবো, ইসমাসটাকে আমরা কাটতে পারি অথবা আপওয়ার্ডস রিট্রাকশন করতে পারি, বা আমরা ডাউনওয়ার্ডস রিট্রাকশন করতে পারি। আমরা রিট্রাক্ট করব এবং আইডেন্টিফাই দ্য সেকেন্ড, থার্ড, ফোর্থ ট্রাকিয়াল রিং আমরা আইডেন্টিফিকেশন করব। কিভাবে? ক্রিকয়েড কার্টিলেজের পরেরটা হচ্ছে ফার্স্ট রিং, সেকেন্ড, থার্ড, ফোর্থ রিং এইভাবে করব। করার পরে আমরা ওইখানে একটা প্রিট্রাকিয়াল ফাসা থাকে, প্রিট্রাকিয়াল ফাসা মানে ট্রাকিয়ার উপরে যে ফাসা, এটা আমরা সরায়ে আমরা ওইখানে একটা ইনসিশন দিব। ইনসিশন দিয়ে এখানে আমরা একটা বিভিন্ন ধরনের ইনসিশন দিতে পারি, টি শেপড, এইচ শেপড, ক্রুশিয়েট শেপ, বাইজর্ক ফ্ল্যাপ, আমরা বা বক্স শেপের আমরা একটা স্টোমা তৈরি করে আমরা বের করে নিয়ে আসতে পারি। ওইখানে নিয়ে আমরা করব। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট সাইজের ট্রাকিওস্টমি টিউব আমরা দিব, সেটা কাফ হোক নন কাফ হোক। ইনিশিয়ালি আমরা কাফ টিউব আমরা দেই, তারপরে আমরা এটা প্রপারলি ব্যান্ডেজ, প্রপার ড্রেপিং ব্যান্ডেজ দিয়ে আমরা সেটাকে সিকিউর করে দিব। এই হচ্ছে স্টেপগুলা গেল। টিউব সিলেকশন বললাম, এবার হচ্ছে ট্রাকিওস্টমিতে কমপ্লিকেশন কি কি হতে পারে। সব সময় একটা অপারেশনে আমরা জানি জাস্ট অপারেশনের সময় কি হয়, জাস্ট অপারেশনের পর পর ইমিডিয়েট মানে ফিউ আওয়ার্স থেকে ডেজ পর্যন্ত কি কি সমস্যা হতে পারে এবং এরপরে কয়েকদিন পরে কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে, তিন ভাগে ভাগ করা যায়। ইমিডিয়েটলি কি কি হয় দেখেন, হেমোরেজ হতে পারে। হেমোরেজ কেন হতে পারে? যদি দেখা যায় আমরা যখন কাটি, তার ব্লিডিং হলো, তার ইনফেরিয়র থাইরয়েড ভেইন থাকে, আমরা ইসমাস ইনজুরি করলাম বা ভেসেল গুলাতে ইনজুরি, সারাউন্ডিং স্ট্রাকচার ইনজুরি করলাম, তখন দেখা যায় প্রচুর ব্লিডিং হয়। এটা ব্লিডিং এর সমস্যাটি অনেক সময় দেখা যায় আমরা ফিল্ডটা অবস্কিউর হয়ে যায়, আমরা দেখতে পাই না, ট্রাকিয়াটা খুঁজে পেতে কষ্ট হয় এবং অনেক সময় ট্রাকিয়া খুঁজে পাওয়ার পরে অ্যাসপিরেশন হয়, এরকম ব্লিডিং হওয়ার একটা চান্স থাকে। অপারেশনের পরেও প্রবলেম হতে পারে। এয়ার এম্বোলিজম, এয়ার এম্বোলিজম কি? অনেক সময় দেখা যায় আমরা যদি কোনো ভেসেলে ইনজুরি করি, ভেইনে ইনজুরি করি, তখন দেখা যায় যখন আমরা বাতাসটা বের হয় এম্বোলিজম হতে পারে। অ্যাপনিয়া, আমি একটু পরে দেখাচ্ছি, এগুলো অ্যাপনিয়া মানে তার সাডেন, তার হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যাওয়া। লোকাল ড্যামেজ, ইসমাসি ইনজুরি বা থাইরয়েড ইনজুরি, তার রিকাইনলেঞ্জিয়াল নার্ভ ইনজুরি, এগুলো খুব রেয়ারলি হয়। ইসোফেগাস ইনজুরি আছে সারাউন্ডিং স্ট্রাকচারে। কার্ডিয়াক অ্যারেস্ট, দেখা গেল পেশেন্টের যেহেতু খুব স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় পেশেন্ট। এটার এটিওলজি আমি বলবো। নিউমোথোরাক্স, অনেক সময় দেখা যায় প্লুরাতে যদি ইনজুরি করি, নিউমোথোরাক্স অপারেশনের সময় প্লুরাতে ইনজুরি হলে দেখা যায় লাংসে বাতাস জমে যায়, নিউমোথোরাক্স বলে। দেখেন ছবিটা দেখে, হিমোরেজ, হিমোরেজ কখন হয়? তখন অ্যান্টেরিয়র জুগুলার ভেইন যেহেতু মিড লাইনে থাকে, এটা ইনজুরি হতে পারে। ইনফেরিয়র থাইরয়েড ভেইন ইনজুরি হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ড ইনজুরি হতে পারে, হিমোরেজ হতে পারে। হিমোরেজ হলে আমরা হিমোস্টেসিস করতে হবে এখানে। এয়ার এম্বোলিজম, এয়ার এম্বোলিজম কি? দেখা যায় যে যখন আমরা নেক ভেইনে যদি কোনো ধরনের আমরা অ্যান্টেরিয়র জুগুলার ভেইন বা এক্সটার্নাল যে কোনো ভেইনে ইনজুরি যদি ওপেনিং তৈরি হয়, এয়ারটা লিক হয় এবং এয়ারটা কি হয়, বাতাসটা যখন এম্বোলিজম হয়ে ভিতরে চলে যায়, কার্ডিয়াক টেম্পোনেট মানে তার পেরিকার্ডিয়াল যে ফ্লুইড জমে ওইখানে প্রেসার তৈরি করে, তার পরবর্তী ডেথ হতে পারে। এটা কিন্তু খুব একটা যদিও রেয়ার এগুলা, কিন্তু এই ধরনের কমপ্লিকেশন খুব ইয়াতে দেখা গেল অনেক সময় ট্রাকিওস্টমি করার সময় রোগীরা মারা যাচ্ছে। তাহলে এই কজগুলো আমাদের মাথায় রাখতে হবে। ইমার্জেন্সি ট্রাকিওস্টমির সময় এগুলো ইউজুয়ালি হয়। অ্যাপনিয়া, এটা অনেক সময় ধরা হয় যে অনেক সময় দেখা যায় আপনি ট্রাকিওস্টমি, ট্রাকিয়া খুঁজে পেলেন, হঠাৎ করে আপনি ট্রাকিওস্টমি ইনসিশন দিলেন, রুগী করলেন, হঠাৎ করে রুগী করছে, একটা গাশ আউট অফ, তার একটা বাতাস বের হয়ে গেছে, একটু পরে রুগী আর শ্বাস নিচ্ছে না। আপনি ট্রাকিওস্টমি টিউব দিলেন, কোনো ধরনের রুগী শ্বাস নিচ্ছে না, মানে রুগী টোটালি সিজেশন অফ দ্য রেসপিরেশন। এটা কিন্তু হয়, এটা কমনলি যারা আমরা ইএনটিতে আছি, আমরা যখন ইমার্জেন্সি ট্রাকিওস্টমি করি এই ধরনের কিন্তু পাই। এই জন্য এটা মাথায় রাখতে হবে যে অ্যাপনিয়া একটা কজ। কারণ কি? এটা একটা ফিজিওলজিক্যাল একটা ব্যাখ্যা আছে, এটা অনেক সময় ধরা হয়। হোয়াই অ্যাপনিয়া অকার্স ডিউরিং ইমার্জেন্সি ট্রাকিওস্টমি? এটা কি হয়, যদি আমরা হঠাৎ করে ইনসিশন দেই, দেখা যায় রোগী সিভিয়ারলি ডিস্ট্রেস নিয়ে আছে, তার তার অক্সিজেন স্বল্পতা আছে, কার্বন ডাই অক্সাইড বের হইতে পারতেছে না, দ্যাট মিন্স বডিতে তার প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড। এখন যখন আমরা হঠাৎ করে যদি ইনসিশন দিয়ে দিই, ইনসিশন দিয়ে তার হঠাৎ করে আমরা বাতাসটা বের হয়ে যায়, তখন সাডেন গাশ আউট অফ কার্বন ডাই অক্সাইড যখন বের হয়ে যাবে, এটা হয় পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড কমে যায়। এখন কার্বন ডাই অক্সাইড, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইডই কিন্তু তার রেসপিরেটরি সেন্টার যেটা আমাদের থাকে ব্রেইন স্টেমে, এটাকে স্টিমুলেট করে। সো যখন কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড কমে গেছে, তার রেসপিরেটরি স্টিমুলেশন কমে যায়। তখন দেখা যায় রেসপিরেটরি স্টিমুলেশন যখন কমে যায়, তখন রোগী সাডেন অ্যাপনিক হয়ে যায়, অ্যাপনিয়া, সে হঠাৎ করে দম বন্ধ হয়ে যায়। এই রোগীগুলোও কিন্তু আমরা ফেরত আসে অনেক সময়। কিভাবে কিভাবে আসে? আমরা অনেক সময়
আমরা তো সাধারণ অনেক সময় ইউজুয়ালি বলি কার্বোজেন বলে, মানে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের কম্বিনেশন এটা থাকে। এগুলা থাকলে আমরা এটা দিতে পারি, অথবা অক্সিজেন দিয়ে আমরা দেখা যায় যে অ্যাপনিক কন্ডিশন থেকে আমরা ফিরে আসি। সো অ্যাপনিয়া কেন হয় এটা জিজ্ঞেস করা হয়। এয়ার এম্বুলিজম কিভাবে হয় জিজ্ঞেস করা হয়। কার্ডিয়াক অ্যারেস্ট কিভাবে হয় এটা আপনি স্বাভাবিক দেখেন। কার্ডিয়াক অ্যারেস্ট একটা রোগীর কেন হবে? যখন একটা স্ট্রেসফুল কন্ডিশনে থাকে তার অ্যাড্রিনালিন সিক্রেশন বেড়ে যায়, এবং অ্যাড্রিনালিন সিক্রেশন যখন বেড়ে যায় রোগীর, তখন দেখা যায় হঠাৎ করে তার শ্বাসকষ্ট যখন হয়, তার কার্বন ডাই অক্সাইড জমা হচ্ছে বডিতে, তার কার্বন ডাই অক্সাইড যখন তার রেসপিরেটরি অ্যালকালোসিস হয়, তার বডিতে র্যাপিড রাইজ অফ পিএইচ হয়, হাইপারক্যালামিয়া হয়, তখন দেখা যায় তার মেটাবলিক যে তার যে বাফার সিস্টেমে প্রবলেম হয়, তার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। হাইপারক্যালামিয়ার কারণে তার কার্ডিয়াক অ্যারেস্ট যে কোনো সময় হয়ে রোগী সাডেন ডেথ হতে পারে। এটা একটা দেখা গেল ট্রাকিওস্টমি আমরা করে দিছি, রোগী ওই সময় তাৎক্ষণিক মারা গেছে। এই জন্য কনসেন্ট নিয়ে এগুলো মাথায় রাখতে হবে। এবং কার্ডিয়াক অ্যারেস্ট হলে ওই সময় ইমিডিয়েটলি আমাদের যে মেজারমেন্ট নিতে হয়, আমরা যে কোনো সিপিআর দেয়া বা এই ধরনের এগুলা দিয়ে আমাদের রোগীকে সার্ভাইভ করানোর চেষ্টা করতে হবে। কি কি দেখলাম তাহলে? ইমিডিয়েট কি কি হয়? হিমোরেজ হতে পারে, এয়ার এম্বোলিজম, অ্যাপনিয়া, লোকাল ড্যামেজ, কার্ডিয়াক অ্যারেস্ট, নিউমোথোরাক্স। আমরা খুব যেগুলো রিলিভেন্ট আমরা কমপ্লিকেশন এগুলো বলবো। আমরা দেখা যায় সবাইকে জিজ্ঞেস করলে প্রথমেই ইনজুরি টু দা সারাউন্ডিং স্ট্রাকচার এই ধরনের আনকমন গুলো বলি। আমরা কমন যেগুলো থাকে এগুলো বলতে হবে। সারাউন্ডিং স্ট্রাকচারে যারা একদম খুব মানে রেগুলারলি না করলে অনেক সময়, বা যারা নতুন থাকে, বা আমরা অনেক সময় তখন সারাউন্ডিং স্ট্রাকচারে দেখা যায় রিকারেন্ট লেনজিয়াল নার্ভ খুব রেয়ার, ইসোফেগাস ইনজুরি খুব রেয়ার, থাইরয়েড ইনজুরি খুব রেয়ারলি হয়। ইন্টারমিডিয়েটে কি দেখা গেল? ট্রাকিওস্টমি টিউব আপনি করে দিয়েছেন, রোগী আপনি ওয়ার্ডে পাঠাই দিয়েছেন, বা পোস্ট অপে আছে, বা যে কোনো জায়গায় আছে, বা পরবর্তী দেখা গেল বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে তার প্রবলেম হচ্ছে কি? ডিসলজমেন্ট অফ দ্য টিউব। ট্রাকিয়াটা আপনি সুন্দর মতো ফিক্স করতে পারেন নাই, ট্রাকিওস্টমি টিউব আপনি এটা ডিসলজ হয়ে গেছে। এটা একটা কথা। আমরা কখন কিভাবে আমরা কিন্তু স্ট্রেপিং করে দুই পাশে আমরা একটা ফিতা দিয়ে বেঁধে দেই, এবং ফিতাটা নট টু লাইজ, নট টু টাইট অথবা টু লুজ আমরা ফিতাটা আমরা বাঁধবো ট্রাকিওস্টমি টিউব। মানে ওয়ান ফিঙ্গার যাতে ভিতরে ঢুকে রিল্যাক্সে থাকতে হবে, নয়তো দেখা যায় নেকের উপর প্রেসার পড়ে রোগীর পরবর্তীতে আরো প্রবলেম হয়। ডিসলজমেন্ট অফ দ্য টিউব যাতে না হয় এটা খেয়াল রাখতে হবে। ইন্টারমিডিয়েটে এটা দেখা যায় ডিসলজমেন্ট অফ টিউবটা বের হয়ে গেছে, বা পজিশনে নাই, তার অবস্ট্রাকশন আবার হচ্ছে, এরকম হয়। সাবকিউটেনিয়াস এমফাইজেমা, তখন অনেক সময় দেখা যায় তার এই নেক স্পেস জায়গায় কোনো বাতাস জমে সাবকিউটেনিয়াস এমফাইজেমা হয়। এখানে নিউমোথোরাক্স হতে পারে। প্লুরাতে ইনজুরি করছেন, সাথে সাথে হয় না, একটু পরে দেখা গেল তার এই এক্সরে করতে যেয়ে আমরা দেখলাম যে তার ফুসফুসে বাতাস জমে আছে, তার দেখা গেল তার ট্রাকিওস্টমি করার পরেও কিছু শ্বাসকষ্ট থাকে, তখন আমরা এটা কেয়ারফুল থাকতে হবে নিউমোথোরাক্স হলো কিনা। ইনফেকশন হতে পারে। ডিসফেজিয়া, তার খাওয়ার দেখা গেল ট্রাকিওস্টমি করে দিচ্ছে, রোগী খেতে পারতেছেন প্রপারলি, কারণ তার যখন হয় তার নরমাল যে ল্যারিঞ্জিয়াল ফাংশন, ডিগ্লুটেশন এটা প্রপারলি হচ্ছে না। ট্রাকিওসেফিজিয়াল ফিস্টুলা, অনেক সময় দেখা যায় ইনজুরি করলাম বা টাইট টিউব দিয়ে অনেক সময়। ট্রাকিও আর্টারিয়াল, এটা খুব রেয়ার, এগুলা দেখা যায় লেস দেন 1%। ট্রাকিও আর্টারিয়াল মানে তার ইনোমিনেট যদি কোনো আর্টারি থাকে বা ইয়া থাকে, তখন ট্রাকিয়ার সাথে আর্টারির একটা কমিউনিকেশন হয়, ট্রাকিয়ার সাথে ইসোফেগাসের একটা ফিস্টুলা তৈরি হয় ইন্টারমিডিয়েট ক্ষেত্রে। অনেক সময় এই যে দেখেন সাবকিউটেনিয়াস এমফাইজেমা কখন হয়, এটা খুব কমন একটা কমপ্লিকেশন। তখন যখন দেখা যায় আমরা যখন ট্রাকিওস্টমি করি, দেখা যায় অপারেশনের পরে ওয়ার্ডে আছে রোগীর নেক টেক মুখ টুক ফুলে গেছে, এবং ধরতে গেলে আমাদের একটা ক্র্যাকলিং সাউন্ড আমরা পাচ্ছি, মানে সাবকিউটেনিয়াস টিস্যু স্পেসে তার বাতাস জমে আছে। এটা কি কি কারণে হয় এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়, যে আমরা যদি টু লার্জ স্টোমা করে ফেলি, আমরা দেখা গেল এই স্টোমাটা যেটা ছিদ্রটা করছিলাম, তারপরে টিউবটা স্টোমাটা খুব বড় হয়ে গেছে, সো টিউবটা যখন ঢুকাই তার পাশ দিয়ে ফাঁকা জায়গা থাকে, তার বাতাস বের হয়ে টিস্যু স্পেসে জমা হয়। আমরা দেখা যায় যে আমরা যদি টিউবটা যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে যায়, যে অবস্ট্রাকশন হয়ে পার্শিয়ালি অবস্ট্রাকশন, তার বাতাস পুরোপুরি বের হইতে পারতেছে না, টিস্যু স্পেস দিয়ে কিছু বাতাস ওই টিস্যু স্পেসেও জমা হচ্ছে। আমরা যদি সাবকিউটেনিয়াস টিস্যুটা খুব টাইটলি, অনেক সময় আমরা স্টিচ দেই, দেখা যায় খুব টাইটলি যদি ক্লোজ করি, এগুলো হয়। বা রোগী খুব কাফ হচ্ছে, তার খুব কাশি হচ্ছে, তখন তার কিছু কিছু বাতাস তার বাইরে দিয়েও এমনিও বের হচ্ছে, টিস্যু স্পেসেও জমা হচ্ছে, এটা হয়। এক্সেসিভ কাফিং, এগুলোর কারণে সাবকিউটেনিয়াস, এগুলোর কি চিকিৎসা কিন্তু এগুলো কনজারভেটিভলি কমে যায়, আস্তে আস্তে দেখা যায় 1 2 3 দিন পরে এমনি এমনি কমে যায়। এগুলো কনজারভেটিভ অ্যাসুরেন্স, রোগীকে অ্যাসিওর করতে হবে কনজারভেটিভ চিকিৎসা। নিউমোথোরাক্স কি প্লুরাতে যদি ইনজুরি হয়, আমরা যখন করি তখন দেখা যায় প্লুরাতে ইনজুরি হয়। আমরা কি হয় দেখা যায় যে ট্রাকিয়াল নেক্রোসিস হয় কিভাবে? আমরা যদি ওভার সাইজের টিউব দিই, অনেক সময় দেখা যায় টিউবটা যদি এমন বড় সাইজের হয়, দেখা যায় তার যে কার্ভটা থাকে তার প্রপারলি না হলে সে কন্টিনিউয়াস তার ওইখানে ফ্রিকশন হয়, ঘর্ষণ হয়, দেখা যায় ট্রাকিয়াল নেক্রোসিস, টিপের একটা ফ্রিকশন হয়। তারপরে কাফটা যেটা থাকে তার প্রেসারের কারণে অনেক সময়
ট্রাকিয়াল নেক্রোসিস হয়। এই জন্য দেখা যায় ওই যে 1 ঘন্টা পর পর আমরা 5 মিনিটের জন্য ডিফ্লেট করতে হয়। ট্রাকিওসিফেজাল ফিস্টুলা এটাও কিন্তু দেখা যায় ওভার ইনফ্লেটেড যদি বেলুন থাকে অনেক সময় দেখা যায় অনেক সময় এটা প্রেসার নেক্রোসিস করে ফেলে। পরবর্তীতে দেখা যায় জাস্ট নিচে যেহেতু ইসোফেগাস থাকে ট্রাকিও ইসোফেগাসের সাথে একটা কমিউনিকেশন হয়। তাই এটা যে লং টার্ম আইসিইউ পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় হয়। লেট কমপ্লিকেশন কি ট্রাকিয়াল স্টেনোসিস হতে পারে, ট্রাকিও কিউটেনিয়াস ফিস্টুলা মানে স্কিনের সাথে তার একটা পার্মানেন্ট কমিউনিকেশন হতে পারে, ডিক্যানুলেশন প্রবলেম হতে পারে। মানে তার আমরা ট্রাকিওস্টমি আমরা উইথড্র করার যে ট্রাই করব সেটা ডিক্যানুলেট আমরা করতে একটা প্রবলেম হয়ে যায়। ট্রাকিয়াল স্টেনোসিস কেন হয়? সাধারণত যখন হয় এটা 3টা লেভেলে। স্টোমার এখানে হতে পারে, যেখানে স্টোমাটা করি পোস্ট গ্রাজুয়েট এগুলো জানতে হবে, কিন্তু স্টোমার এখানে হতে পারে। কাফ যে সাইটে যেখানে কাফটা থাকে বেলুনটা থাকে ওইখানে যেহেতু কন্টিনিউয়াস প্রেসার হলে ওইখানে পরবর্তীতে তার নেক্রোসে যখন হিলিং হয় তখন দেখা যায় এখানে ফাইব্রাস ব্যান্ড তৈরি হয়ে ওখানে স্টেনোসিস হয়ে যায়। টিপটা যদি কন্টিনিউয়াস ফ্রিকশন করে তার সামনের দিকে তখন দেখা যায় ওইখানে এক ধরনের স্টেনোসিস, পরবর্তীতে ফাইব্রোসিস হয়ে স্টেনোসিস টিপ অফ দ্য টিউব মানে স্টোমার এখানে হতে পারে, কাফের যে ওইখানে হতে পারে, টিপের ওইখানে হতে পারে। এটা মেটালিক বা প্লাস্টিক টিউব দিয়ে হতে পারে এবং স্কার কন্ট্রাকচার পরবর্তীতে এইভাবে হয় আর কি। এবং ডিক্যানুলেশন ডিফিকাল্টি এটা খুব কমনলি হয়। দেখা যায় যে রোগীকে আমরা টেম্পোরারি ট্রাকিওস্টমি করে দিছি বা বাচ্চাদের দিছি, পরবর্তীতে তার কোনোভাবে এই ট্রাকিওস্টমি খুলে দিলে সে আবার শ্বাসকষ্ট হচ্ছে। দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ডিপেন্ডেন্সি হয়, মানে তার ট্রাকিওস্টমির উপর দীর্ঘ সময় যখন আমরা রেসপিরেটরি প্যাপিলোমেটোসিস বা বিভিন্ন কারণে অনেক সময় করি তখন যে লং টার্ম যখন থাকে তার এই অভ্যাস হয়ে যায় এই দিক দিয়ে শ্বাস নেওয়া, হঠাৎ করে তার রোগ না থাকলেও আমরা যখন খুলে দেই তখন দেখা যায় তার স্বাভাবিকভাবে এই দিক দিয়ে শ্বাস নেওয়া তার সাইকোলজিক্যালি তার একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়। তখন তার উপর দিয়ে শ্বাস নিতে সে ভুলে যায়, তার মনে হয় যে সে শ্বাসকষ্ট হচ্ছে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে আমরা ডিক্যানুলেট করলে অনেক সময় গ্র্যানুলেশন টিস্যু তৈরি হয়। গ্র্যানুলেশন টিস্যু তৈরি হয়ে তার বাতাসের রাস্তাটা বন্ধ হয়। ফাইব্রাস ব্যান্ড যদি বা মাস তৈরি হয়, ট্রাকিয়াল বা স্টেনোসিস যদি হয়ে যায় পরবর্তীতে তার ডিক্যানুলেশন ডিফিকাল্টি হয়। এই জন্য ডিক্যানুলেশন করার আগে সবকিছু অ্যাসেস করে আমরা করতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে আমি বলবো যে কমেন্টে কোশ্চেনটা দিয়ে রাখতে। ট্রাকিওস্টমি কেয়ার এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে কেয়ারে আমরা কি দেখেন এখানে যেহেতু টিউব থাকে একটা আমরা পেশেন্টের কেয়ার নিব, টিউবের কেয়ার নিব এবং ওন যে স্টোমাটা থাকে এই তিনটার কেয়ার নিব। এখানে কি এটা একটা কথা আমি এখানে বলছি যে কনস্ট্যান্ট সুপারভিশন একটা ট্রাকিওস্টমি করা পেশেন্ট সেটা ওয়ার্ডে থাকুক সেটা বাসায় থাকুক সেটা যে কোনো জায়গায় থাকুক তার 24 আওয়ার সুপারভিশন লাগবে। তার কন্টিনিউয়াস একজন তার ফ্যামিলি মেম্বার হোক নার্স হোক তাকে এটা দেখতে হবে। মানে আমরা ট্রাকিওস্টমি কেয়ার আমরা কি করি সাধারণত যে টিউবটা থাকে আমরা ট্রাকিওস্টমি টিউবের কেয়ার যদি আমরা চিন্তা করি যে ফিক্সেশন অফ দ্য টিউবটা আমরা প্রপারলি আমাদের বাঁধতে হবে যাতে পরবর্তীতে ডিসলজমেন্ট না হয়, আমরা এটা খেয়াল রাখতে হবে। এবং টিউবটাকে আমরা ওই যে যখন কাফ টিউব থাকে এটা এবং পজিশনিং রোগীর যখন পরে হয় রোগীকে আমরা প্রপার পজিশনে রাখবো। সাধারণত আমরা সুপাইন রোগী এভাবে বসা থাকে 90 ডিগ্রি এভাবে বসা থাকলে তার দেখা যায় কষ্ট কম হয়। এটা সবসময় পারবে না, ঘুমানোর সময় তো সে স্বাভাবিকভাবে শোবে। সাকশন যখন দেখা যাবে এক্সেসিভ সিক্রেশন আছে তখন আমাদের সাকশন দিতে হবে। আমরা হিউমিডিফিকেশন যেহেতু তার নরমাল হিউমিডিফিকেশন যে প্যাসেজটা ছিল নাক এবং উপর দিক দিয়ে যেটা সেটা যেহেতু বাইপাস হচ্ছে তার লেরিংস এবং নোজের, সো তার ক্রাস্টিং হয় ড্রাই হয়ে যায়। এই জন্য তাকে হিউমিডিফিকেশন করতে হবে, হিউমিডিফায়ার বা আমাদের যে কোনো অনেক সময় আমরা ভিজা গজ বা একটা রুমে রাখি বিভিন্ন কারণে ওইভাবে দিয়ে আমরা হিউমিডিফিকেশন করে ক্রাস্টিং প্রিভেন্ট করার জন্য। টিউব চেঞ্জ করতে হবে যখন ব্লক হয়ে যাবে বা টিউবের কোনো প্রবলেম হবে, চেঞ্জিং দ্য টিউব এবং ফার্স্ট টিউব চেঞ্জ অবশ্যই ফিজিশিয়ান করবে, ডক্টর করবে এবং পরবর্তীতে তার ফ্যামিলি মেম্বাররাও এটা শিখাই দিলে তারাও পারবে বা নার্স অন্য কেউ করবে। এবং যখন আমরা একটা কাফ টিউব দিব কাফ টিউবকে অবশ্যই আমরা সাধারণত 1 ঘন্টা পর পর 5 মিনিটের জন্য ডিফ্লেট করব, কারণ লং টার্ম কাফ টিউব দিয়ে রাখলে প্রেসার পড়বে, প্রেসার থেকে প্রেসার নেক্রোসিস হয়ে পরবর্তীতে স্টেনোসিস বা এই ধরনের প্রবলেম হয়, ফিস্টুলাও হতে পারে, ট্রাকিওসোফিজিয়াল বা এই ধরনের। ডিক্যানুলেশন আমরা এটা প্রপারলি ডিক্যানুলেশন করতে হবে। এখন রোগ আছে আপনি ডিক্যানুলেট করে দিলেন ওইটা হবে না, আপনার ডিক্যানুলেশন খুলে ফেললেন আপনি আপনি এডিকুয়েট মেজার নিতে পারলেন না সেটাও করা যাবে। প্রপার মেজার নিয়ে আমরা স্পেয়ার টিউব নিয়ে আমরা এন্ডোট্রাকিয়াল টিউব সকল সেটআপ নিয়ে তখন আমরা ডিক্যানুলেট করব। যেহেতু তার একটা এখানে আলাদা একটা ব্রিদিং বাইপাস নিচের রাস্তাটা এবং তার নরমাল এটা রাস্তা না, তাকে ব্রিদিং এক্সারসাইজ আমাদের তাকে করাইতে হবে, এটা পেশেন্টের কাজ। একটা ট্রাকিওস্টমি পেশেন্ট যে ট্রাকিওস্টোমাইজ পেশেন্ট যখন থাকবে
তার বেড সাইড কি কি জিনিস থাকাটা উচিত, এটা আইডিয়ালি আমরা এইভাবে আসলে সবসময় না, একটা অক্সিজেন সিলিন্ডার থাকা উচিত, সাকশন ইকুইপমেন্ট, সাকার টিউব থাকা উচিত, যেখানে এক্সেসিভ সিক্রেশন হলে সাকার দিতে পারবো। একই সাইজের একটা ট্রাকিওস্টমি টিউব, যে একটা ট্রাকিওস্টমি টিউব আছে যেটা ব্লক হয়ে গেছে, এটা খুলে দিয়ে আমরা আরেকটা ঢুকাই দিতে পারবো। ট্রাকিয়াল ডায়ালেটর, এটা খুলছি আমরা পরে আর ঢুকাইতে পারতেছি না, তাহলে ট্রাকিয়াল ডায়ালেটর রেখে রেখে রাস্তাটা দেখে আবার আবার ঢুকাইতে হবে। তার খাবার দাবারের যন্ত্রপাতি থাকতে হবে, হিউমিডিফায়ার, ক্রাস্টিং যাতে না হয়, তার স্ক্যাব না হয়, এই জন্য আমরা হিউমিডিফায়ার একটা মেশিন থাকতে হবে। বা যেভাবে ওরাল হাইজিন, আমরা যেহেতু মুখের খুব একটা ইসে নেই, আমরা ওরাল হাইজিন মেনটেনের জন্য আমরা সবকিছু রাখতে হবে। এবং তার রুগীকে কমিউনিকেট করার জন্য তার পেন্সিল কলম দেই বা একটা বেল দেই, বা রুগী ইমার্জেন্সিলি যখন যে কাউকে ডাকতে পারবে এরকম করার জন্য আমরা একটা বেল বা বাজার দিয়ে আমরা একটা রাখবো, শব্দ করলে যাতে দৌড়ে চলে আসতে পারে যে তার কোনো প্রবলেম হচ্ছে। কন্টিনিউয়াস 24 আওয়ার্স তার সুপারভিশন প্রয়োজন। একটা টিউব কিভাবে ফিক্স করব দেখেন, এখানে আমরা নেকের পাশে আমরা দিব, আমরা অনেক সময় এই উন্ডের পাশে একটা গজ দিই, এবং একটা একটা খুব টাইটও করব না, খুব লুজও করব না, আমরা একটা ওয়ান ফিঙ্গার ঢুকে এরকম একটা এইভাবে আমরা টাইট করব। সাধারণত আমরা যখন দুইটা ফিক্স করি আমরা একটা আঙুল ঢুকায় একটা জায়গা রাখি যাতে তার গলার মধ্যে খুব প্রেসার না হয়। রোগীকে আমরা 90 ডিগ্রি এইভাবে, সাধারণত অপারেশনের পরে আমরা ওয়ার্ডে যখন পাঠাই আমরা বলি যে এইভাবে সোজা হয়ে আপনি বসে থাকবেন, তাহলে তার কাশি এবং কাফ রিফ্লেক্স এগুলো কিছুটা কম হয়, রোগী ইজিলি এমনি তার জন্য একটু সুবিধা হয়। শুয়ে থাকলে দেখা যায় তার লাংসে পরপর অ্যাটেলেকটেসিস হয়ে ফুসফুসে ইনফেকশন এগুলো হয়। আমরা বসাবো এবং ব্রিদিং এক্সারসাইজ তাকে এনকারেজ করতে হবে। এভাবে হাউ টু সাকশন ইট, এই যে একটা জিনিস, এটা পোস্ট গ্রাজুয়েট যারা আছেন পরীক্ষা দিবে, এটা অনেক সময় জিজ্ঞেস করা হয় যে কিভাবে সাকশন দিব। দেখেন আমরা কিন্তু নিজেরাও জানি না, সিস্টাররাও জানে না কিভাবে আমরা একটা সাকশন দিব, কখন আমরা সাকশন দিব। সাকশন কি আমরা এমনি নরমালি সবসময় দিতে থাকবো? কখনো না। যখন এক্সেসিভ সিক্রেশন হবে তখন আমরা সাকশন দিব। সাকশন আমরা কিভাবে দেই? আমরা ছোট সাইজের একটা সাকশন ক্যাথেটার নিই, এবং এটা আমরা গ্লাভস পরে, যেহেতু এটা আমরা ভিতর দিকে ঢুকাই, আমরা স্টেরাইল একটা, আমরা কিন্তু এটা যে এক সাকশন টিউব দিয়ে 100 বার দিব, অন্য রোগী কেউ দিবে, এটা করা যাবে না। সাকার টিউব দিয়ে স্টেরাইল ভাবে আমরা গ্লাভস পরবো, সাকার টিউবটা নিব ছোট, এবং সাকশন টিউবটা আমরা যখন টিউবের ভিতর দিক দিয়ে আমরা ঢুকাবো, আমরা বৃদ্ধাঙ্গুলি দিয়ে এভাবে ধরে আমরা ভিতরে দিব, এবং কতটুকু ঢুকাবো, কতটুকু আমরা যে আপ টু দ্য টিপ পর্যন্ত, যে ট্রাকিওস্টমি টিউবে আমরা অ্যাসেস করতে হবে যে অতটুকু পর্যন্ত আমাদের একটা এটা একটা আনুমানিক ভাবে গেস করতে হবে যে অতটুকু পর্যন্ত গেছে, অতটুকু পর্যন্ত আমরা টিউবটা ঢুকাবো, মানে তার অল্প একটু তার সামনে যেতে পারি, ওইখানে যে আমরা যখন রোলিং ম্যানারে আমরা এভাবে ঘুরায় ঘুরায় সাকশন দিয়ে উইথড্র করবো। কতক্ষণ আমি দিয়েই ঢুকায় রাখবো এবং দীর্ঘ সময়, এটা সাধারণত বলা হয় যে 10 সেকেন্ডের বেশি কিন্তু রাখা উচিত না। আমরা যে সাকশনটা দিব 10 সেকেন্ডের বেশি তার ভিতরে, তখন দেখা যায় একটু বেশি থাকলে রোগী হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়, রোগী ইরিটেটেড হয়ে যায়, এরকম হয়। এই জন্য নট মোর দেন 10 সেকেন্ড, এবং এটা আমরা টিউব যে টিপ থাকবে এই টিপের বাইরে, এর বেশি বিয়ন্ড দ্য টিপে আমরা যাব না, নট মোর দেন 10 সেকেন্ড। এবং স্টেরাইল আমরা সাকশন ক্যাথেটার রাখবো, এবং এটা বেড সাইড আমরা সাকশন দিব। এটা কিন্তু টিউবের কেয়ার নেওয়ার জন্য, এবং যখন এক্সেসিভ সিক্রেশন হবে তখন আমরা এটা করব। এবং রোলিং ম্যানারে আমরা যখন উইথড্র করব, আমরা ছিদ্রটা বন্ধ করে এবার রোলিং ম্যানারে উইথড্র করে নিয়ে আসবো। এবং ঢুকানোর সময় কিন্তু অবশ্যই আমাদের ওই যে আমার সাকারের সাকশন ক্যাথারের যে ইয়াটা থাকে, ছিদ্রটা থাকে, ওইটা বন্ধ করবো না, কারণ তাহলে কিন্তু ঢুকবে না ঠিক মতো। ঢুকানোর সময় আমরা খুলে রাখবো, যখন বের করব তখন আমরা ওইটা নেগেটিভ প্রেসার তৈরি করে আমরা বের করে নিয়ে আসবো। হিউমিডিফিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা এগুলো আমরা অনেক সময় জানি না, ওয়ার্ডে করিও না, রোগীকে বলি, দেখা যায় আমরা বাসায় এটা করা হয় না। এটা কিন্তু হিউমিডিফায়ার ইউজ করতে পারি আমরা, অথবা অনেক সময় আমরা রোগীকে, আমাদের দেশে আমরা কি করি, আমি বলি যে যখন একটা থাকবে একটা গজ ভিজায় রেখে বা একটা কাপড় ভিজায় রেখে টিউবের পাশে রেখে দিতে, বা উপরে, বা যেই রুমে থাকবে ওইখানে অনেক সময় বিদেশের হিউমিডিফায়ার ইউজ করা হয়। এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হিউমিডিফায়ারের উদ্দেশ্যটা কি, যে তার দিলে যে ক্রাস্টিংটা যে হয়, ক্রাস্টিং যাতে বেশি না হয়। ক্রাস্টিং হলে কি হবে, তার ক্রাস্ট জমা হবে, টিউবের ভিতর জমা হবে। এখন রোগী বাসায় আছে, তার এই যে ড্রপ দিচ্ছি না আমরা, অনেক সময় এই যে আমরা নরমাল স্যালাইন, অনেক সময় না, এটা আমরা ইউজুয়ালি প্র্যাকটিস করি, নরমাল স্যালাইন দিই, তার যাতে এটা ভিজা থাকে। ময়েস্ট থাকলে কি হয়, ক্রাস্টটা জমা হয় না। ক্রাস্ট জমা হলে সমস্যাটা কি, হঠাৎ করে তার অনেকক্ষণ ড্রপ দিচ্ছেন না, রোগী শ্বাস নিচ্ছে, তার যেহেতু হিউমিডিফিকেশন নাই, তার বাইপাস হয়ে গেছে, তার হিউমিডিফিকেশন হচ্ছে না, তার ক্রাস্টিং হচ্ছে, ক্রাস্টটা জমা থাকতেছে, হঠাৎ করে তার সাডেন তার সিভিয়ার রেসপিরেটরি স্ট্রেস হচ্ছে। এটা সবার ক্ষেত্রে আমরা ইনস্ট্রাকশন দিই, এরকম হলে তাৎক্ষণিকভাবে তার সাকশন দিতে হবে অথবা টিউবটা খুলে চেঞ্জ করে দিতে হবে। এই জন্য হিউমিডিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা নরমাল একটা ভিজা গজ দিয়ে রাখি, এটা আমাদের পার্সপেক্টিভে,
তবে আমরা ইউজুয়ালি কি করি বলি যে 1 ঘন্টা পর পর আপনি 8-10 ফোঁটা বা 5-6 ফোঁটা করে এইভাবে আপনি ড্রপ দিবেন। যাতে তার থিক সিক্রেশন হয়। অনেক সময় ঠিক হয়ে গেলে আমরা মিউকোলাইটিক এজেন্টও দেই। এখন ইম্পর্টেন্ট একটা এটা টপিক যে পেডিয়াট্রিক ট্রাকিওস্টোমি, এটা কিন্তু কয়েকটা জিনিস আমরা কিন্তু অনেকে এক্সপোজ না আমরা পেডিয়াট্রিক, কারণ বাচ্চাদের ট্রাকিওস্টোমি খুব কমই প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হলে আমাদের করতে হয়। এটা যারা আমরা ইএনটি তে প্র্যাকটিস করি, আমরা যারা থাকি আমরা অনেক সময় এগুলো দেখি। বাচ্চাদের ট্রাকিওস্টোমির ক্ষেত্রে কিছু মেজার নিতে হয়, কারণ বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের ট্রাকিয়াটা খুব ফ্লাইবল থাকে। বাচ্চাদের এই কার্টিলেজিনাস স্ট্রাকচার খুব ফ্লাইবল থাকে এবং তার হাই আপ থাকে তার ল্যারিঞ্জিয়াল স্ট্রাকচারটা, এবং তার দেখা যায় যে এই জন্য যখন ট্রাকিওস্টোমি করি বাচ্চাদের ক্ষেত্রে যখন হঠাৎ করে তার ফরেন বডি ইন্দা নিয়ে আসছে, ল্যারিংসে ফরেন বডি বা কোনো একিউট ল্যারিঙ্গোট্রাকিওব্রঙ্কাইটিস বা একিউট ইপিগ্লটাইটিস বিভিন্ন ধরনের ডিজিজ নিয়ে যখন আসবে, ট্রাকিওস্টোমি যদি প্রয়োজনীয় হয় তখন আমাদের বাচ্চাদের কিছু কেয়ারফুল নিতে হয়। আমরা চেষ্টা করব সবসময় আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া করতে, কিন্তু আমরা অনেক সময় সবসময় সেই সুযোগ থাকে না। একটা ফরেন বডি নিয়ে আসছে, জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার সুযোগই নেই। তখন আমরা কি করব, এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নেক শুড নট বি টু মাচ এক্সটেন্ডেড। যেহেতু নেক এক্সটেন্ড করলে সমস্যাটা কি হয়, যখন হয় তার যে স্ট্রাকচার গুলা থাকে থোরাসিক ইনলেটের, এগুলো পুল আপ হয়, তার থাইমাস, তার প্লুরা, এগুলো দেখা যায় উপরে উঠে যায়। সো তখন নেক টু মাচ এক্সটেন্ড থাকলে আমরা দেখা যায় যখন ট্রাকিওস্টোমি করতে গেলে তার প্লুরা ইনজুরি করতে পারি, থাইমাস ইনজুরি করতে পারি, তার নেক ভেসেল যেটা থাকে সাবক্লেভিয়ান বা আর্চ অফ এওর্টা থাকে, এগুলোতে অনেক সময় ইনজুরি হতে পারে। এই জন্য নেক এক্সটেনশন করা যাবে না, আমরা চেষ্টা করি ওইভাবে এক্সটেনশনটা অ্যাভয়েড করতে। তারপরে কি করব, থাইরয়েড ইসমাসটা আমরা সবসময় চেষ্টা করি যদি সময় পাওয়া যায় আমরা ইসমাসেক্টমি করে 2 ভাগে ভাগ করে ফেলতে পারি। এবং আমরা সব সময় কখনো, যেহেতু বাচ্চা, তার ট্রাকিয়ার যে এই লুমেনটা থাকে ওইখান থেকে কার্টিলেজ রিমুভ করব না, তার কারণ পরবর্তীতে সাবগ্লটিক বা ট্রাকিয়াল স্টেনোসিস হওয়ার চান্স থাকে। এই জন্য আমরা অনেক সময় যে কোনো ক্রুশিয়েট ইনসিশন, ভার্টিক্যাল ইনসিশন অথবা আমরা বাইজরফেল বিভিন্ন যেটা আমরা সুবিধাজনক মনে হয় আমরা চেষ্টা করব ওইরকম ইনসিশন দিতে। এবং অনেক সময় ভার্টিক্যাল ইনসিশন দিয়ে আমরা নট দিয়ে সুচার দিয়ে আমরা দুই পাশে আটকাই দিই স্কিনের সাথে, এবং ওই দিক দিয়ে আমরা ট্রাকিওস্টোমি এবং অ্যাপ্রোপ্রিয়েট সাইজের ট্রাকিওস্টোমি নিতে হবে। এবং আমরা যখন ইনসিশনটা দিব এটা খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ যেহেতু লুমেনটা খুব ছোট থাকে, অনেক সময় ইনসিশন দিয়ে একই সাথে যদি আমরা অ্যান্টেরিয়র ওয়াল এবং পোস্টেরিয়র ওয়াল দুই জায়গায় ইনসিশন দিয়ে দেই, ট্রাকিওসোফেজিয়াল ফিস্টুলা হয়ে যাবে। এই জন্য খুব কেয়ারফুল ইনসিশন দিতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট সাইজের তার ট্রাকিওস্টোমি টিউব দিতে হবে। এখন বড় ট্রাকিওস্টোমি টিউব দিলেন এটা কিন্তু করা যাবে না। এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট সাইজের ট্রাকিওস্টোমি এবং এডিকুয়েট মেজার নিয়ে বাচ্চাদের ট্রাকিওস্টোমি করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তবে আমরা বাচ্চাদের ক্ষেত্রে সবসময় প্রিফার করি আমরা ইনটিউবেট করতে এবং জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে, কিন্তু ইমার্জেন্সিতে এটা ট্রাকিওস্টোমি করার সময় এটা খেয়াল রাখতে হবে। টাইপস অফ ট্রাকিওস্টোমি, কিছু কোশ্চেন আসছে, আমি এটা পরে অ্যান্সার করব, এগুলো দেখবো। টাইপস অফ ট্রাকিওস্টোমি টিউব, কি কি ধরনের এটা সবাই একটু গ্রসলি, এটা সবাই আমরা জানি। তারপর কিছু কিছু যে মেটালিক ট্রাকিওস্টোমি টিউব থাকে, প্লাস্টিক বা পিভিসি, সিলিকন এগুলা দিয়ে তৈরি থাকে। মেটালিকটা এটা ইউজ একদমই বলতে গেলে কমে গেছে, এটা আগে আমরা দেখতাম। এটা কিন্তু অসপি বা এই ধরনের জায়গায় দিতে পারে, এগুলো ফুলার বলে টিউব বলে, বা এরকম মেটালিক বিভিন্ন ইয়াতে সিলভারের এগুলা টিউব পাওয়া যায়। মেটালিক টিউবের কি থাকে, স্টেইনলেস স্টিল দিয়ে বা সিলভার দিয়ে তৈরি করা হয়। এটা দামটা একটু বেশি, যেহেতু মেটালিক, রিজিড থাকে, শক্ত থাকে। এটা কোনো কাফ টিউব আমরা পাই না। তবে এটার ভেন্টিলেশনে, মানে যখন মেটালিক টিউব দিয়ে কিন্তু তাকে আইসিইউ তে ভেন্টিলেট করা বা এমনি একটা ভেন্টিলেশনে দেওয়া পসিবল হয় না। এই জন্য মেটালিক টিউবটা ইউজুয়ালি এটার প্রচলন মোটামুটি কমে গেছে। এটার কমপ্লিকেশনও বেশি, লং টার্ম যখন থাকে এটার টিপ থেকে ইনজুরি হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। পিভিসি প্লাস্টিক টিউব যেগুলো পিভিসি বা সিলিকনের থাকে, এগুলোর সুবিধাটা কি, এটা একদম ফ্লেক্সিবল থাকে, রিইউজেবল হয়। মানে মেটালিকটাও রিইউজেবল, এটাও আমরা দেখা যায় যে অনেকগুলা একটু লেস এক্সপেন্সিভ, অনেকগুলো ইউজ করতে পারি। কাফ টিউব, নন কাফ টিউব সবই পাওয়া যায়, এবং দেখা যায় মেকানিক্যাল ড্যামেজ মানে ইনজুরি, স্ট্রাকচারে ইনজুরি কম হয়, এবং ভেন্টিলেটরে কানেকশন করা যায় অনেক সময় এটাতে। কাফ টিউব দিয়ে অনেক সময় আমরা এটা করতে পারি। এবার কি কাফ এবং আনকাফ, কাফটা কখন, আনকাফ কখন, দেখেন প্রোটেক্ট দ্য এয়ারওয়ে, মানে যখন আমরা দেখেন ইনিশিয়ালি যখন আমরা একটা দিই সবসময় কাফ টিউব দিই, কারণ কি আমরা কাটি, একটু ব্লিডিং হয়, তার কাশি হবে, সিক্রেশন হবে, উপর থেকে সিক্রেশন নিচে নামতে পারে, বা ব্লিডিং হয়ে সারাউন্ডিং স্ট্রাকচারে যদি ব্লিডিং হয়, তার স্টোমার পার্স দিয়ে কিছু ব্লিডিং হয়ে অ্যাসপিরেশন হতে পারে। এই জন্য আমরা কাফ টিউব দিয়ে দিই। বা আইসিইউতে আমরা ভেন্টিলেশন, পজিটিভ প্রেসার ভেন্টিলেশন করব, তখন অবশ্যই আমরা কাফ টিউব দিব, এবং কাফ টিউবটা আমরা পরবর্তীতে রিপ্লেস বাই আনকাফ টিউব, নন কাফ যেটা থাকে।
এবং ফেনেস্ট্রেটেড টিউব পাওয়া যায়। ফেনেস্ট্রেশন টিউবের সুবিধাটা কি, যার অনেক সময় যার আমরা স্পিকিং এর সুবিধা হয়। ফেনেস্ট্রেশন কি, এই যে দেখেন এখানে একটা ছিদ্রের মতো থাকে। এটার সুবিধাটা কি, যে বাতাস কিছু বাইরে দিয়েও আসে, স্টোমা দিয়েও আসবে, কিছু এই সাইড দিয়েও যাবে। সাইড দিয়ে গেলে সুবিধাটা হচ্ছে উপর দিক দিয়ে যদি বাতাস যায় অনেক সময় আমরা কিছুটা স্পিচ, এলাও স্পিচ, ভোকাল কর্ডকে কিছুটা ভাইব্রেট করতে পারে, সে কথাও বলতে পারে, এবং কিছু এই দিক দিয়ে বাইপাসও তার হয়, দুইটা কাজই একসাথে হয়। এই জন্য ফেনেস্ট্রেটেড টিউব ইউজ করি। সিঙ্গেল লুমেন, ডাবল লুমেন। সিঙ্গেল লুমেনটা ইজিলি ক্লিন করা যায় না, কিন্তু ডাবল লুমেনটা এটা ইনার লুমেনটা ভিতরটা বের করে পরিষ্কার করে আবার ঢুকাই দিতে পারে, পুরাটা খোলার প্রয়োজন হচ্ছে না। স্পিকিং ভালভ, এই যে দেখেন এরকম স্পিকিং ভালভ থাকে, এগুলা কিন্তু একটা স্পিকিং ভালভটা কি একটা ওয়ান ওয়ে, মানে এখানে যখন আমরা শ্বাসটা নিয়েই এখান দিয়ে ভিতর দিক দিয়ে ঢুকে কিন্তু বের হয় যখন উপর দিক দিয়ে বের হবে, এটা এক্সিট আউটপুট রাস্তাটা থাকে, তখন দেখা যায় উপর দিকে যখন তার শ্বাস সুবিধা মানে কথা বলতে সুবিধা, এটা আমরা অনেক সময় স্পিকিং ভালভ ইউজ করি। সাধারণত দেখা যায় লং টার্ম যাদের থাকা লাগে, ভোকাল কর্ডে কোনো প্রবলেম নাই, তার উপর দিকে কোনো প্রবলেম নাই, সে ট্রাকিস্টমি তার আছে, সুতরাং স্পিকিং ভালভ দিয়ে দেয় তার, যাতে কমিউনিকেশনটা তার ইজি হয়। এবার এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু যারা এফসিপিএস বা এমএস পরীক্ষা দিবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সরাসরি ডিক্যানুলেশন আছে। ডিক্যানুলেশন মানে কি, ডিক্যানুলেশন মানে যে ক্যানুলাটা আমরা করছিলাম, ট্রাকিস্টমিটা করছিলাম, এটা আমরা রিমুভ করব। কখন করব? স্বভাবত এটা আমরা জানি কখন আমরা করতে পারবো, যখন তার প্রাইমারি যে কজ গুলো আছে, টেম্পোরারি কারণে যে কারণেগুলো, তার সব যদি চলে যায়, কখন যাবে তার লেরিঙ্গো কি বলে, বাচ্চাদের ল্যারিঙ্গো ট্রাকিওব্রঙ্কাইটিস, এপিগ্লটাইটিস, তার ফরেন বডির জন্য, তার কাট থ্রোটের জন্য, তার আপনি রেসপিরেটরি পেপিলোমেট্রিস এগুলোর জন্য করছেন, তার বা বড়দের ক্ষেত্রে বা এই ধরনের যে কোনো কারণে করছেন। তার পরবর্তীতে আমরা যখন আমরা মনে করব যে আফটার প্রপার ইভ্যালুয়েশন বাই ক্লিনিক্যাল হিস্ট্রি, রেডিওলজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন আমরা করব এবং ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করব এবং তার কিছু ইনভেস্টিগেশন করব, করে যখন আমরা মনে হবে যে এটা ডিক্যানুলেশন করার জন্য উপযুক্ত, তার টিউবটা এখন আমরা খুলে দিতে পারি, তখন করব। তবে অলওয়েজ কিছু প্রোটোকল মেনটেন করা হয়। প্রোটোকল কি কি দেখেন, আমাদের এটা গ্রেট অরমন্ড স্ট্রিট প্রোটোকল বলে, এটা একটা গ্রেট অরমন্ড স্ট্রিট একটা হসপিটাল ইংল্যান্ডের, এটা ওরা একটা প্রোটোকল তৈরি করছে। বাচ্চাদের ক্ষেত্রে 5 দিনের প্রোটোকল, বড়দের সাধারণত 2-3 দিনেই করা যায়। ডে ওয়ানটা কি, যে টিউবটা আছে আমরা সব ইভালুয়েট করলাম, তারপরে জানলাম যে আমরা কেন ডিক্যানুলেট করতে পারবো। প্রথম দিনে আমরা একটা ছোট টিউব দিয়ে দিব, এটা রিপ্লেস করে আরেকটা ছোট টিউব এডমিশনের দিনে। তারপরে দ্বিতীয় দিন আমরা কি করব, দেখি কোনো সমস্যা হয় নাই, দ্বিতীয় দিন আমরা টিউবটাকে বন্ধ করে দিব প্রথম 12 ঘন্টার জন্য, এটা ইজিলি যাতে খুলতে পারা যায়। রোগীকে বলতে হবে যে, বা তার গার্জিয়ানকে বা নার্সকে বলতে হবে যে শ্বাসকষ্ট হলে খুলে দিবে। আমরা টিউবের ক্যাপটা খুলে দিব যখন শ্বাস, যদি দেখা যায় তাতেও কোনো সমস্যা নাই, 12 ঘন্টা 24 ঘন্টা সে ক্যাপ লাগায় থাকতে পারতেছে। তৃতীয় দিন আমরা এডিকুয়েট মেজার নিয়ে বাচ্চাদের, মানে ওটিতে তার এন্ডোট্রাকিয়াল টিউব, তার প্রপার সেটআপ সবকিছু নিয়ে, যে আবার যাতে রিইনটিউবেট করা যায় এরকম প্রস্তুতি নিয়ে তাকে ডিক্যানুলেট করে দিব। তারপরে এখানে একটা স্ট্র্যাপিং করে দিব এবং ওয়ার্ডে আমরা অবজার্ভ করব, কোনো সমস্যা নাই ওয়ার্ডে। তখন আমরা এই স্ট্র্যাপিং করা অবস্থায় উইদিন দ্য হসপিটাল তাকে বলবো হাঁটা চলা করেন, আপনি ঘুরেন, কোনো সমস্যা হয় কিনা, ডে 4-এ। এবং পঞ্চম দিনে যখন দেখবো যে তার 4-এর চতুর্থ দিনে কোনো সময়, পঞ্চম দিনে তাকে আমরা এই স্টেরাইল ড্রেসিং করে দেখে আমরা যদি স্টিচ লাগে বা ইয়ে করতে আমরা ছুটি দিয়ে দিব। এটা হচ্ছে 5 days প্রোটোকল, এটা কিন্তু আসে ডিক্যানুলেশন প্রোটোকল, গ্রেট অরমন্ড স্ট্রিট প্রোটোকল এটার নাম। এটা ওই যে বড়দের ক্ষেত্রে কি করা হয়, আসে ডাউন সাইজ বা ফেনেস্ট্রেশন টিউব দেই, তারপরে ক্যাপিং করি 12 ঘন্টা থেকে 24 ঘন্টা, তারপরে যদি মনে হয় যে কোনো সমস্যা নাই তখন আমরা ডিক্যানুলেট করে দিয়ে অবজারভেশন করে বড়দের আমরা ছুটি দিয়ে দিতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করা হয় যে মিনি ট্রাকিওস্টমি বা ক্রিকোথাইরয়েডোটমি, এটা আরেকটা নাম, এটা কি জিনিস? এটা আমরা ইমার্জেন্সি বেসিসে অনেক সময় করি। যে ক্রিকোথাইরয়েডোটমি, দেখেন নাম থেকেই বোঝা যাচ্ছে ক্রিকয়েড এবং থাইরয়েড কার্টিলেজের যে মাঝখানে যে মেমব্রেন থাকে, এখানে টমি মানে কেটে আমরা একটা ছিদ্র করে দিই, এটাকে ক্রিকোথাইরয়েডোটমি বা মিনি ট্রাকিওস্টমি। এটা একটা ইমার্জেন্সি প্রসিডিওর। কাদের করি? তখন আপনি কোনো সময় নাই, কোনো আপনি এডিকুয়েট ইকুইপমেন্ট নাই, কিচ্ছু নাই, আপনি কি করবেন, এই যে এখানে আমরা পালপেট করে আমরা মেমব্রেনটা খুঁজে এখানে একটা ইনসিশন দিয়ে কোনো টিউব থাকলে অনেক সময় হোয়াইট বোন নিডল বা আমরা যে কোনো ছোট টিউব আমরা ঢুকাই দিই। এটা কাদের করা যায় না? বাচ্চাদের। কারণ কি, বাচ্চাদের তো ক্রিকয়েড কার্টিলেজ, থাইরয়েড কার্টিলেজ ওইভাবে ডেভেলপ হয় না, করা যায় না। সো এবং বাচ্চাদের ক্ষেত্রে ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে, এই জন্য আমরা এটা বাচ্চাদের অ্যাভয়েড করি। এটার কিন্তু অবশ্যই কিছু পিটফল আছে, সমস্যা আছে। সমস্যা কি? সাবগ্লোটিক, যেহেতু উপরে করি কার্টিলেজের কাছাকাছি থেকে সাবগ্লোটিক স্টেনোসিস হয়, ইডেমা হয়, এর জন্য হয়। অনেক সময় এটা আমরা সাধারণত করলেও আমরা কিন্তু পরবর্তীতে এটা রিপ্লেস করে ফেলি ট্রাকিওস্টমি, মানে ইমার্জেন্সি বেসিসে করলে 3 থেকে 5 দিন পরে আমরা এটা রিপ্লেস করে ফেলি। দেখেন কিভাবে করি, প্রথমে আমরা ফিক্স করি, কুইক আমি দেখাচ্ছি। এভাবে সুপাইন পজিশনে আমরা ফিক্স করি, দেখি থাইরয়েড কার্টিলেজটা আমরা ফিল করি, লোকাল ইনফিল্ট্রেট সুযোগ থাকলে আমরা দেই। তারপরে এইভাবে থাইরয়েড কার্টিলেজের এখানে ধরে আমি একটু আঙ্গুল দিয়ে নিচে নামি,
নিচে নামলেই ঠিক ক্রিকয়েড কার্টিলেজ পাই, আপনারা নিজেরাও একটু চেক করে দেখতে পারেন। থাইরয়েড কার্টিলেজের নিচে আমরা ক্রিকয়েড কার্টিলেজ পাই। ঠিক এর মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে থাইরোহেড, এখানে পালপেট করে আমরা যেটা পাবো এটা হচ্ছে থাইরোহেড মেমব্রেন বা ইয়া থাকে, এই যে দেখেন এই দুইটার মাঝখানে থাইরয়েড এবং ক্রিকয়েড কার্টিলেজের মাঝখানে ক্রিকোথাইরয়েড মেমব্রেন থাকে। এখানে আমরা একটা ইনসিশন দিব, 1 সেন্টিমিটার ইনসিশন দিব, আমরা একটা ভার্টিক্যাল ইনসিশন দেই। ইনসিশন দিয়ে আমরা ওই যে ওইভাবে একটা আর্টারি ফোরসেপ ঢুকায় ওই দিক দিয়ে ফাঁকা করে আমরা ইনসিশন দিয়ে ফাঁকা করব এখানে, এবং ক্রিকোথাইরয়েড মেমব্রেনটা সরায়ে ওইখানে ভিতরে একটা ডায়ালেটর দিয়ে আমরা ফাঁকা করে এখান দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট সাইজের ট্রাকিওস্টমি টিউব দিয়ে দিব, এবং এটা আমরা 3 থেকে 5 দিনের বেশি রাখবো না, পরবর্তীতে আমরা সেটা রিপ্লেস করে ফেলবো। এটা ইমার্জেন্সি প্রসিডিউর, যখন আমরা ট্রাকিওস্টমির সেটআপ নিতে পারতেছি না বা করতে পারতেছি না, অনেক সময় আমরা ক্রিকোথাইরয়েডেক্টমি করে দিই। এটাকে মিনি ট্রাকিওস্টমি বলে, যেহেতু ছোট এবং করা হয়, এটা দিয়ে কানেকশনও দেওয়া যায়, আমরা ভেন্টিলেশন কিছু টেম্পোরারিলি করতে পারি। ক্রিকোথাইরয়েডেক্টমি আর ট্রাকিওস্টমির পার্থক্য কি? এটা হচ্ছে ইমার্জেন্সিতে ক্রিকোথাইরয়েডেক্টমি করা হয়, ট্রাকিওস্টমি যে ইমার্জেন্সিতেও করা হয় এমনিতেও করতে পারি। এটা টেম্পোরারি, আমরা ক্রিকোথাইরয়েড এটা লং টার্মের জন্য করা যায়। আমরা লোকাল অ্যানেস্থেসিয়া অনেক সময় দরকার হয়, নাও দরকার হতে পারে ক্রিকোথাইরয়েডেক্টমিতে, যেহেতু ছোট ইনসিশন দেই। ওইটাতে কম ব্লিডিং হয়, এটাতে বেশি ব্লিডিং হবে। ওবেস এবং মোটা পেশেন্ট, হিউজ থাইরয়েড, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা ক্রিকোথাইরয়েডেক্টমি অনেক সময় বাধ্য হয়ে করতে হয়। আইসিইউ পেশেন্টদের অবশ্যই আমাদের ট্রাকিওস্টমি করতে হবে, ক্রিকোথাইরয়েডেক্টমি এটা ইউজুয়ালি করি না। এবার আরেকটা জিনিস, এটা ইম্পর্টেন্ট জানতে হবে আপনাদের, এটা যারা পোস্ট গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েটের জানার দরকার। পারকিউটেনিয়াস ডায়ালিটেশনাল ট্রাকিওস্টমি এটা অনেক সময় করা হয়। এটা কাদের করা হয়? আইসিইউ বেডে যারা থাকে, আইসিইউ বেড রিডেন পেশেন্ট, তাদেরকে পারকিউটেনিয়াস মানে কিউটেনিয়াসের এই যে পারকিউটেনিয়াস থ্রু দা এই কিউটেনিয়াস ইয়া দিয়ে আমরা পারকিউটেনিয়াস ডায়ালেট করে আমরা ট্রাকিওস্টমি করি। যেটা এটা পারকিউটেনিয়াস ডায়ালেট, এটা একটা কিট, এটা একটা সেট, অনেক সময় হসপিটালে দেয় কিন্তু এরকম ছবি দিয়ে। এটা কি, এটা কি কি করা হয়? এখানেও আমরা সেম একই জিনিস দেখেন, লোকাল ইনফিলট্রেট করি আইসিইউ বেডের পেশেন্টদের ক্ষেত্রে। এখানে আমরা ইনফিলট্রেট করে আমরা প্রথমে একটা হোয়াইট বোন নিডল ঢুকাই, মানে ঢুকাই আমরা ট্রকারটা ক্যানুলাটা খুলে ফেলি এবং ট্রকারটা রাখি। ট্রকারটা দিয়ে ওইখানে একটা গাইড ওয়্যার ঢুকাই, ট্রকারটা দিয়ে একটা গাইড ওয়্যার ঢুকাই। গাইড ওয়্যারটা যখন ঢুকাবো ওইখানে এই রুগী কিন্তু ইনটিউবেট করা আছে, গাইড ওয়্যারটা ঢুকাবো মানে ছোট একটা ছিদ্র। তারপরে আমরা এই যে গাইড ওয়্যার, এখানে ছবিটা দেখেন গাইড ওয়্যার, তারপরে আমরা এখানে এই যে এখানে গাইড ওয়্যারটা দেখাচ্ছে রুগী ইনটিউবেট করা, এটা গাইড ওয়্যার। এই গাইড ওয়্যারের ভিতর দিয়ে আমরা একটা প্রথমে একটু ছোট সাইজের দিব একটা ডায়ালিটেশন ম্যাটেরিয়াল, আমরা ছোটটা ঢুকাবো, তারপরে আরেকটু ছোটটা, তারপরে আরেকটু বড়, তারপরে আরো বড়। এভাবে যখন অ্যাপ্রোপ্রিয়েট সাইজের হবে, বড় হবে, তখন আমরা বুঝবো যে এটা ট্রাকিওস্টমির যে ট্রাকিওস্টমির সাইজের হইছে। তখন আমরা ট্রাকিওস্টমি টিউবটা ওই যে গাইড ওয়্যার এবং যে ডায়ালেটরের ভিতর দিক দিয়ে আমরা দিয়ে দিব, ছবিতে দেখাচ্ছি আমি। এবং এখানে দেখেন এন্ডোস্কোপে, ফাইবার অপটিক এন্ডোস্কোপের ভিতর দিক দিয়ে দেখাচ্ছে, এখানে নিচের দিকে ট্রাকিয়ার ভিতরে এই যে এটা হচ্ছে ডায়ালেটর, এটার ভিতরে দেখা যাচ্ছে। এবং পরে এই যে ডায়ালেটরের ভিতর দিক দিয়ে আমরা ট্রাকিওস্টমি টিউব দিয়ে দেই, পরে এটা উইথড্র করে ফেলি এবং ওই পাশ দিয়ে আমরা এন্ডোট্রাকিয়াল টিউবটা উইথড্র করে ফেলি, তারপরে এটা ফিক্স করে দিই। এবার হচ্ছে এটা এই হচ্ছে আমাদের টোটাল। তবে পারকিউটেনিয়াস ট্রাকিওস্টমি এটার ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স এবং সুবিধাটা হচ্ছে যে এখানে লেস ব্লিডিং হয়, মানে যেহেতু আমরা ছোট ছিদ্র করে আসতে ডায়ালেট করে করতেছি, লেস ব্লিডিং হয়, টাইম কনজিউম কম হয়, এবং রোগীকে আমরা বেডের মধ্যে করতে পারতেছি। দেখা যায় অনেক সময় আইসিইউ বেডে যখন থাকে, বেড সাইড আমরা বেডের মধ্যে এটা করে ফেলতে পারতেছি, এটা একটা সুবিধা। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল ট্রাকিওস্টমি। আমি একটু সবাইকে রিক্যাপিচুলেট করতেছি যে কি কি জিনিসগুলো ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। ঠিক আছে, যে ট্রাকিওস্টমির সংজ্ঞাটা অবশ্যই আমাদের জানতে হবে, ট্রাকিওস্টমির টাইপ কি কি আছে জানতে হবে, ট্রাকিওস্টমির স্টেপ গুলা কি কি আছে আমাদের জানতে হবে, এবং ট্রাকিওস্টমির ইন্ডিকেশন কি কি আছে, কি কি কারণে ইমার্জেন্সি ট্রাকিওস্টমি কেন করা হয়, ইলেকটিভ ট্রাকিওস্টমি কখন করা হয়, পার্মানেন্ট কখন করা হয়, টেম্পোরারি কখন করা হয়, এগুলা জানতে হবে। কমন কজেস অফ ইমার্জেন্সি ট্রাকিওস্টমি, ইলেকটিভ ট্রাকিওস্টমির কমন কজেস কি কি আছে, তারপর হচ্ছে কমপ্লিকেশন কি কি হতে পারে, ইমিডিয়েট কি হতে পারে, ইন্টারমিডিয়েটলি কি হতে পারে, লেটে কি হতে পারে, অ্যাপনিয়া কেন হয়, এয়ার এম্বোলিজম কেন হয়, কার্ডিয়াক অ্যারেস্ট কেন হবে, রোগীর হিমোরেজ কেন হয় সাধারণত, রোগীর ইন্টারমিডিয়েট যে কমপ্লিকেশন হয় সার্জিক্যাল এমফাইজেমা হলে করণীয় কি, এই ধরনের এগুলোর কজগুলো কি কি ভাবে, মানে কমপ্লিকেশনে কি কি ভাবে ম্যানেজ করা যায়, কি কি কারণে হয়, এটা এগুলা জানতে হবে। এবং ট্রাকিওস্টমির স্টেপ, ওভারঅল স্টেপ গুলা জানতে হবে। তারপর হচ্ছে আপনার মিনি ট্রাকিওস্টমি বা ক্রিকোথাইরয়েডোটমি কি, এটা কোথায় করা হয়, পারকিউটেনিয়াস ডায়ালিটেশনাল ট্রাকিওস্টমি কি, এগুলো শর্ট নোটেও কিন্তু আসে,
সো ট্রাকিওস্টোমির ইন ডিটেলস আমাদের সব জানতে হবে, সবকিছু যতটুকু শর্টে আমি পেরেছি আমি যতটুকু শর্টে আমি বললাম। কারো কোশ্চেন থাকলে আমি একটু দেখছি। হ্যাঁ, ডিএল বায়োপসির সময় অনেক সময় আমরা করি, যদি দেখা যায় টিউবটা এমন বড় গ্রোথ আছে যে এর আগেই দেখা যায়, সাধারণত এর আগে ওইরকম গ্রোথ থাকলে, ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন থাকলে দেখা যায় ট্রাকিওস্টমি আগেই করতে হয়। তখন আমরা ট্রাকিওস্টমি করা থাকলে আমরা এখান দিয়ে অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা ডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করতে পারি। নিউমোথোরাক্স কিভাবে হচ্ছে? নিউমোথোরাক্স হচ্ছে যখন আমরা যদি প্লুরা ইনজুরি করি, অনেক সময় দেখা যায় আমরা যখন রিট্রাক্ট করতে যাই, আমরা বা যখন আমাদের ট্রাকিওস্টমি দেখা যায়, আমরা যখন অনেক সময় দেখা যায় হাই আপ থাকলে বা আমরা নেকটা ওভার এক্সটেন্ডেড থাকলে, বা আমরা যখন লোয়ার নিচের দিকে আমরা ডিসেকশন করতে গেলে অনেক সময় আমরা প্লুরাতে ইনজুরি করি, তখন দেখা যায় নিউমোথোরাক্স হওয়ার চান্স থাকে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এগুলো বেশি হয়। স্ট্রাইডর আর সিওপিডি এটা কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করবো, এটা আমি একবার অ্যান্সার করছি, তারপরে এটা আমি বারবার বলতেছি কারণ এটা আমাদের সবার জানতে হবে। রাস্তায় মেডিসিন ওয়ার্ডে, এটা কিন্তু মেডিসিন ওয়ার্ডেও আমরা অনেক সময় নতুন যারা নতুন চিকিৎসক আমরা ভুল করি যে আসলে এটা কি স্ট্রাইডর হচ্ছে না রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। আমরা দেখা যায় নেবুলাইজেশন, অক্সিজেন ইনহেলেশন, এই আমরা নরমাল ইনহেলার এগুলো দিয়ে রাখি, কিন্তু তার অ্যাকচুয়ালি তার আপার এয়ার অবস্ট্রাকশন। এখন তার যতই নেবুলাইজ করি, যতই তার অন্যান্য আমরা নেবুলাইজ করি বা ইনহেলার দিই, তার কি শ্বাসকষ্ট যাবে? কখনো যাবে না। স্ট্রাইডর হচ্ছে, স্ট্রাইডরের সংজ্ঞাটা কি? নয়েজি ব্রেদিং ডিউ টু টার্বুলেন্ট এয়ার ফ্লো, মানে তার নয়েজি ব্রেদিং, তার শব্দ হচ্ছে। দেখেন, এজমা এবং সিওপিডি তে কিন্তু শব্দ হয়, তার একটা হুইজ, আপনার হুইজ টাইপের শব্দ, একটা শব্দ হয় এরকম, এরকম একটা শব্দ। কিন্তু স্ট্রাইডর যখন হবে তার শব্দ মানে কন্টিনিউয়াস, আপনি দূর থেকে শব্দ পায়। এবং অনেক সময় দেখা যায় যখন আমাদের জুনিয়র ডক্টররা আমাদের ফোন দেয় বা ইন্টার্নরা বলে, তখন দেখা যায় রুগী যে ওয়ার্ডে আসছে এটা কিন্তু ওভার ফোনেই জানা যায়, রুগী এরকম এরকম করে একটা শ্বাস নিচ্ছে, মানে তার আপার এয়ারওয়েতে অবস্ট্রাকশন হচ্ছে এবং তার প্রচন্ড শব্দ হচ্ছে। এটা যখন আমাদের এরকম শব্দ হবে, তাহলে আমাদের অবশ্যই বুঝতে হবে তার আপার এয়ারওয়েতে অবস্ট্রাকশন আছে এবং এটা স্ট্রাইডর। স্ট্রাইডর হচ্ছে নয়েজি ব্রিদিং, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আর আমরা যখন সিওপিডি আর এজমা পাই, আমরা অস্কালটেট করে বা এই ধরনের যখন করি, তখন আমরা বুঝতে পারি রোগীর শ্বাসকষ্টে অ্যাকিউট এক্সাজারবেশন হয়, কিন্তু তার ওই রকম যে শব্দ তার আপার এয়ারওয়েতে হইলে সাথে কিন্তু আরো কিছু থাকে। আমি এটাও বলছি যে যখন অ্যাকিউট এক্সাজারবেশন থাকে, রোগী ক্যান নট লাই ডাউন, সিভিয়ারলি টক্সিক থাকবে পেশেন্ট, সোয়েটিং হইতে থাকবে, সুপ্রাস্টার্নাল রেট্রোস্টার্নাল রিসেশন থাকবে, শুইতে পারবে না। এটা কিন্তু সিওপিডি এর অ্যাজমাতে হয় কি এক্সাজারবেশনে, এবং তার রিসেশন গুলা কিন্তু সিওপিডি এগুলাতেও দেখা যায় ওই রকম প্রমিনেন্ট থাকে না, এবং শব্দ থাকবে, এবং রোগীকে শ্বাস নাম বলতে বলে সে কমপ্লিটলি একটা সেন্টেন্স সে কমপ্লিট করতে পারবে। এখন এই যে বাংলাদেশের পার্সপেক্টিভে কথা, এটা ঠিক। আমাদের দেখা যায় আমাদের অনেকে ওয়ার্ডে আমরা রোগীকে বলি যে আপনার রোগী মারা যাবে, আপনি মরবেন, আপনি এটা করতে হবে ট্রাকিওস্টমি, তারপরেও রোগী রাজি হয় না, বলে যে স্যার ওষুধ দিয়ে কোনো ব্যবস্থা করা যায়নি, অক্সিজেন দিয়ে রাখি। তারপরেও দেখা যায় রোগী বোঝেন, রোগী হয়তো করে আলটিমেটলি একদিন দুই দিন পরে সে করে, কিন্তু ইমার্জেন্সি করতে হয় না, কারণ এটাকে রোগীর লোক সবাই বা ওয়ার্ডে যখন অন্য রোগীকে দেখে এত বড় একটা ছিদ্র এবং গলায় নল আছে, এটা কিন্তু সাধারণত রোগীরা নিতে চায় না। এটা জাস্ট ইলিটারেসির জন্য, এটা অন্য কোনো কারণ নেই। রোগীরা যদি বুঝতো যে এটা তার ইয়ে হয়, তবে একটা সময় রোগী বাধ্য হয়ে একটা সময় ট্রাকিওস্টমি করতে হয়। তবে সব সময় আমাদের কনসেন্টটা খুব গুরুত্বপূর্ণ, ইনফর্ম রিটেন কনসেন্ট আমাদের নিতে হবে রোগীকে। ইন্ডিকেশনে আরেকজন জিজ্ঞেস করেছেন, ইন্ডিকেশনটা হচ্ছে, ইন্ডিকেশন যখন বলবে এটা সব সময় মাথায় রাখতে হবে, ইরিলিভেন্ট বলবেন না। ইরিলিভেন্ট মানে যখন জিজ্ঞেস করে আমরা অনেক সময় উল্টাপাল্টা আমরা যেটা লেস কমন সেটা বলি। সবসময় প্রথমটাই বলতে হবে যেটা আমরা কমনলি ওয়ার্ডে পাই। মানে ওয়ার্ডে, এটা আমি আমার নিজের এক্সপেরিয়েন্স এমনিও দেখি আমরা যে ওয়ার্ডে কি কি কারণে প্রথম মেইন কমন কজ হচ্ছে ট্রাকিওস্টমি মধ্যে করি অ্যাডভান্সড ল্যারিঞ্জিয়াল ফেরেঞ্জিয়াল অথবা ওরোফেরিঞ্জিয়াল কার্সিনোমা, এমন ভাবে তার তৈরি করতে যেটার কারণে স্ট্রাইডর হচ্ছে, এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কাট থ্রোট বা তার এরকম ইনজুরি যদি হয়, এগুলো খুব কমনলি অনেক সময় আমরা ট্রাকিওস্টমি করতে হয়। ফরেন বডি ইন দ্য ল্যারিংস, এটা হলে করতে হয় অনেক সময়, এটা একটা। তারপর হচ্ছে আর কি কি হয়, একিউট এপিগ্লটাইটিস, এগুলো খুব লেস কমন, এগুলো কিন্তু আমরা চেষ্টা করি ইনটিউবেট করতে বা অ্যাভয়েড করতে, এটা যেহেতু ইনফেক্টিভ কজ। তারপর আইসিইউ তে এটা খুব কমনলি করা হয়, এটা কিন্তু একটা কমন ইন্ডিকেশন।
আইসিইউ পেশেন্টদের যখন 72 ঘন্টার বেশি রাখতে হয় তখন আমরা ট্রাকিওস্টমি করে দিতে হয়, বা লং টার্ম 20 দিন 21 দিন 10 দিনের বেশি তখন আমাদের ট্রাকিওস্টমি করে দিতে হয়। এবং ওটিতে দেখা যায় অনেক সময় মেজর হেড নেক সার্জারি, যখন আমরা ইএনটিতে যারা আছি, আপার উপরের ওরোফেরিঞ্জিয়াল সার্জারি বা মেন্ডিবলের সার্জারি, কমান্ডো বা অন্য কোনো ধরনের সার্জারি করি, তখন আমরা দেখা যায় আমরা ট্রাকিওস্টমি করে দিই। এগুলো হচ্ছে কমন। মোটামুটি এগুলাই কোশ্চেনে ছিল। এটাই মোটামুটি সবকিছু ট্রাকিওস্টমির ইতে, তবে এর বাইরে অনেক কিছু আছে। তবে এটা আমি জিস্ট কথাগুলো বলার চেষ্টা করছি। তবে ওই যে আপনারা কিন্তু এই ডিক্যানুলেশনের প্রটোকল এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যে রোগী আসলেই ট্রাকিওস্টমি খুলে দিব, টিউব খুলে দিব, সাথে সাথে এটা করা যাবে না। প্রপার ইভালুয়েশনের পরে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং তার প্রপার ইয়ার করার পরে, অ্যাসেসমেন্ট করার পরে তারপরেই আমরা ট্রাকিওস্টমি আমরা ডিক্যানুলেট করতে পারবো। এবং এটা করার জন্য অবশ্যই আমাদের প্রপার প্রিপারেশন নিয়ে নিতে হবে। এই হচ্ছে ট্রাকিওস্টমি সব কথা। ট্রাকিওস্টমি, তবে এটা সব বইয়ে আছে, আমাদের টেক্সট বুক যেগুলো আছে ট্রাকিওস্টমির ডিটেলস লেখা আছে, এটা আপনারা পড়বেন। আমি যে মোটামুটি কথাগুলো বলার চেষ্টা করেছি, তবে বইয়ের উপরে কিছু নাই, বইয়ে কিন্তু এর চেয়ে বেশি আছে, অনেক কিছু আছে। আমি সংক্ষেপে যতটুকু সম্ভব ইম্পর্টেন্ট যেগুলো আমার কাছে মনে হয়েছে আমি সেই কথাগুলো বলার চেষ্টা করেছি। আপনারা পড়বেন। এবং ট্রাকিওস্টমি যারা ইএনটিতে আছেন, ট্রাকিওস্টমি এটা নিয়ে কোনো ধরনের এইটা নিয়ে চিন্তাই করা যাবে। আর যারা অন্য সাবজেক্টেও পড়বেন বা অন্য সাবজেক্টে, এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে যে কখন রোগীটার ট্রাকিওস্টমি লাগবে। এই অ্যাসেসমেন্ট বা এই রেফারেল করার মানে জাজমেন্টটা থাকতে হবে, স্ট্রাইডরটা কখন হয় বা কিভাবে এটা হয়, এটা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমার মনে হয় এই কোশ্চেন গুলা ছিল, এর বাইরে আর নাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আজকের মতো ট্রাকিওস্টমির উপরে যে যতটুকু পেরেছি ট্রাকিওস্টমির উপরে আমি বললাম। সবাইকে বলবো যে লেকচারটা শোনার পরে বই পড়লে কিন্তু আরো ক্লিয়ার হয়। বই পড়লে এটা সবচেয়ে আরো বেটার হবে এবং এটা ডিটেলস জানা যাবে। সবাইকে শুভরাত্রি এবং ধন্যবাদ জানিয়ে, এবং অ্যাক্সিস মেডিকেল স্কুলকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ট্রাকিওস্টমির উপরে যে প্রেজেন্টেশনটা ছিল এটা শেষ করলাম। ধন্যবাদ এবং শুভরাত্রি সবাইকে।